আমাদের সফটওয়্যার জগতের কথায় আসি। সফটওয়্যার সলিউশন তৈরি করে আপনি এই পর্যন্ত $100 মিলিয়ন বেশি সেলস অ্যাচিভ করেছে। আমি প্রোগ্রামিং শুরু করি 92 সালে 1992-তে। wow. সো আমি ক্লাস 10-এ পড়তাম। তো আমি যে কাজটা করছি, সাপোজ আমি প্রোগ্রামিং করি বা একজন কাঠ মিস্ত্রি কাঠ দিয়ে একটা ফার্নিচার বানায়, জি দুটো কাজের মধ্যে আসলে খুব বেশি ডিফারেন্স নেই। প্রোগ্রামিং কমিউনিটিতে মোটিভেশনটা একটা ইনহ্যারেন্ট ব্যাপার, এটা ভেতর থেকে আসে, তারপরে সেটাকে আমরা সাপোর্ট করি। ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে কেন লেখাপড়া করব এইটা খুব ক্লিয়ারলি কেউ বলে না ওদেরকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্টারঅ্যাক্টিভ আড্ডার পঞ্চম এপিসোডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। দিস ইজ সাদিয়া ইসলাম প্রমি, ইয়োর হোস্ট ফর টুডে। দেখতেই পাচ্ছি আমরা আজকে এই ইন্টারঅ্যাক্টিভ আড্ডার পডকাস্টে কিন্তু বেশ ইন্টারেস্টিং একজন মানুষকে নিয়ে এসেছি। বিফোর দ্যাট আমরা একটু ছোটো করে জেনে নেই আমরা কী নিয়ে এই ইন্টারঅ্যাক্টিভ আড্ডায় আড্ডা দিই। বিজনেস স্ট্র্যাটেজি থেকে শুরু করে ক্যারিয়ার গ্রোথ, লাইফস্টাইল, টেক ওয়ার্ল্ডের খুঁটিনাটি এবং আরও সমসাময়িক কনসেপ্ট নিয়ে আমরা মন খুলে আড্ডা দিব। উইথ আস উই হ্যাভ আওয়ার ভেরি স্পেশাল গেস্ট। তিনি কিন্তু টেক ইন্ডাস্ট্রিতে আছেন ফর মোর দেন 20 ইয়ার্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তিনি একজন লেজেন্ডারি সফটওয়্যার আর্কিটেক্ট অ্যান্ড সিটিও। প্লিজ ওয়েলকাম শাহ আলী নেওয়াজ তপু ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আসসালাম প্রামি, ভালো আছি, আপনি ভালো আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, অ্যান্ড উই আর সো থ্রিলড অ্যান্ড অনার্ড টু হ্যাভ ইউ হিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। সো শুরুতেই আমি বলে ফেলি, আপনাকে অনেকেই আমরা চিনি একজন লেজেন্ডারি সফটওয়্যার আর্কিটেক্ট হিসেবে। সো আমি একটু জার্নির একদম ব্যাকে যাই, শুরুটা কিভাবে হলো? লেজেন্ডারি কোট অ্যান্ড কোট, লেটস টেক দ্যাট আউট। শুরুটা আসলে অনেক আগে, এবং এটা খুব ইউজুয়াল শুরু না আর কি। আমি প্রোগ্রামিং শুরু করি অলমোস্ট 92 সালে 1992-তে। সো আমি ক্লাস 10-এ পড়তাম। 10-এ মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি এরকম 93-তে। সো শুরুটা হচ্ছে কম্পিউটার ছাড়া শুরু আর কি। আমি খুব বই পড়তে পছন্দ করি আর কি। আমি চিরকালই খুব পড়েছি, আর কিছু করিনি কখনো। সো আমি পড়তে পছন্দ করতাম অনেক। সো আমি প্রচুর বই পড়তাম। সো একটা পত্রিকা কিনলাম আর কি, সম্ভবত নীলক্ষেত থেকে, কম্পিউটার জগৎ নামে। সো ওখানে অনেকগুলো আর্টিকেল ছিল, আমি আর্টিকেল পড়তে পছন্দ। তো একটা পাতা ছিল হচ্ছে একটা কোড লেখা। আমি প্রোগ্রামিং সম্পর্কে কিছু জানি না, কম্পিউটার সম্পর্কে কিছু জানি না, বাট এ কাইন্ড অফ ফিগার্ড আউট যে ওখানে আসলে একটা যন্ত্রকে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। অ্যান্ড আমার কাছে মনে হলো যেটা তো দারুণ একটা ব্যাপার। সো এরপরে ওই সময় থেকে শুরু করে পরের 1-1.5 বছর আমি নিজে বেসিক নামের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছিলাম। এবং আমার কোনো কম্পিউটার, আমি হাতে লিখে প্রোগ্রামিং করতাম, অর্থাৎ কাগজে লিখতাম, মাথার ভেতরে ওটা রান করতাম এবং ভাবতাম যে এটা কাজ করবে। আচ্ছা, সো দ্যাটস হাউ আই স্টার্টেড। তারপরে আমি প্রথম কম্পিউটারের অ্যাক্সেস পাই আরও পরে 94-95 সালের দিকে। একটা প্রিন্টারের দোকান থাকে নাকি, যেটা টাইপ করে প্রিন্ট করে দেয়, ওখানে যেতাম বিকালবেলা হেঁটে হেঁটে, যে হচ্ছে ওখানে ওদের সাথে বসে প্রোগ্রামিং করতাম। এরপরে তো 96 সালে আমি পড়াশোনা করার জন্য, আন্ডারগ্রেড করার জন্য ইন্ডিয়াতে চলে গেলাম এবং কম্পিউটার সায়েন্সে ভর্তি হলাম। আই লাইকড ইট সো মাচ। সো তারপরে ওখান থেকেই শুরু আর কি, ওটাই শুরুর গল্প। আসলে এই জিনিসটা যে আপনি নিজে থেকে বলেন যে ক্লাস 10 থেকে আপনার মাথায় এই জিনিসটা ফার্স্ট আসলো। আমি একটা জাস্ট নিউজ পেপার দেখলাম, নিউজ পেপারে কিন্তু ক্লাস 10-এর স্টুডেন্টসরা কী দেখে, শুরুতেই হয়তো বা বিনোদন জগতের কিছু একটাতে চলে যায়, স্পোর্টসের কিছুতে আসে, তাদেরকে ব্যাকলাশ করছি না অবশ্যই, বাট এই যে আপনি নিজের থেকেই সেই পার্টিকুলার পেজটাতে গেলেন এবং আপনার কাছে মনে হলো যে ওয়াও, দিস ইজ কোয়াইট ইন্টারেস্টিং। ছোটোবেলা থেকেই যেমন আমরা ক্লাস 1-2-তে যখন থাকি আমরা ভাবি বড় হয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার হব। আপনি কি অলওয়েজ এরকম একটা স্বপ্ন দেখেছেন আমি বড় হয়ে এরকম একটা ওয়ার্ল্ডে হ্যাঁ, আসবো? আমি এরকম ওয়ার্ল্ডে আসবো না, কিন্তু আমি অলওয়েজ জানতাম যে আই উইল বি সাম কাইন্ড, আই থট দ্যাট আই উইল বি ফিজিসিস্ট। অ্যান্ড আই ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড ইন ফিজিক্স। আমি হচ্ছে ছোটোবেলা থেকে বিজ্ঞান মেলা করতাম। ওই ক্লাসে একটা ছেলে থাকে না, গিক, চশমা পরে, ঠিক আছে, ছোটোখাটো, একটু বুলিড হয়, আমি হচ্ছে সেই ছেলেটা। আপনাকে বুলি করবে এটা তো সো আমি আর কি ওভাবেই বড় হয়েছি আসলে। আমি কখনোই খুব স্পোর্টসের দিকে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম না। আমি বই পড়তেই পছন্দ করতাম, আমার পাঠচক্র ছিল, আমরা গল্প করতাম, বই পড়তাম সবাই মিলে। সো এরকমভাবেই আর কি আমি ছোটোবেলায় একটু ইন্টেলেকচুয়াল সাইডে, ইন্টেলেক্টের দিকে আর কি বেশি ইন্টারেস্ট ছিল রাদার দ্যান ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। সো সেই হিসাবে তারপরে যখন আমি আন্ডারগ্রেড পড়ার সময় আসলো, আই কাইন্ড অফ ফিগার্ড আউট যে এটাই বোধহয় ভালো দিক, কারণ হচ্ছে যে ফিজিক্স তো আমি পড়তেই পারবো, আর ফিজিক্সে চাইতে এটা আমার কাছে অনেক এক্সাইটিং লাগছিল। সো তারপরে চলে এসেছি আর কি এদিকে। অফকোর্স, উইথ দ্যাট বিং সেড, আপনি রাইট নাও একটা খুবই রিনাউন্ড কোম্পানির সিটিও হিসেবে আপনার যে 15 বছর ক্যারিয়ারটা, এটা কিন্তু বেশ ইমপ্রেসিভ। এই 15 বছরে আপনাকে যদি কোনো টেক অ্যাওয়েজ বলতে দেওয়া হয় যে সিটিও হিসেবে আপনি 1 or 2 টেক অ্যাওয়েজ বা 1 or 2 মেইন লেসেন্স আপনি এখান থেকে পেয়েছেন, কি হবে সেগুলো?
সিটিও আমি তো আসলে সিটিও নিজেকে অতখানি দাবিও করি না। আমি আসলে বেসিক্যালি একজন প্রোগ্রামার। আমি প্রোগ্রাম করতে পছন্দ করি, কোড করতে। আমি এখনও নিয়মিত প্রোগ্রামিং করি। সো আমি কখনোই ম্যানেজার হয়ে যাইনি, ঠিক আছে? সো আমি নিজেকে সবসময় মনে করি যে আমি একজন প্রোগ্রামার, এবং আমি যে কোড করতে পারি এটাই আমার মূল স্কিল আর কি। সো এটা করতে যেয়ে যখন অর্গানাইজেশন বড় হয়, নিজে তো আর সব কাজ করা যায় না, তো আমার সাথে আরও অনেক মানুষ লাগে। তো আমার মনে হয় যে মূল টেক অ্যাওয়ে হচ্ছে যে এমন মানুষদের সাথে কাজ করতে পারা যাদের দুটো মেজর প্রপার্টি আছে। সেটা হলো যে দে আর ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি মোটিভেটেড। ওকে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আসলে যে কোনো সাকসেসের একদম গোড়ার কথা, এবং এটা একা করা যায় না। অর্গানাইজেশন তৈরি করতে গেলে এরকম মোটিভেটেড এবং ট্যালেন্টেড বা স্মার্ট মানুষদেরকে এক জায়গায় করতে পারতে হয়। আমার টেক অ্যাওয়ে হচ্ছে যে যে কোনো অর্গানাইজেশন সাকসেসফুল হতে চাই, বা যতটা সাকসেস আমরা বিভিন্ন জায়গাতে দেখেছি, তার মূল ক্রাইটেরিয়াটাই হচ্ছে এটা, যে ওই কোম্পানিগুলো এমন একদল মানুষকে একসাথে করতে পেরেছে যারা স্মার্ট এবং মোটিভেটেড। আচ্ছা, ইন্টেলিজেন্ট এবং মোটিভেটেড দুইটা খুবই ইন্টারেস্টিং কথা এখানে বলেছেন, বিকজ আমি জানি যে মোটিভেশন কিন্তু একজন ওয়ার্কারকে, একজন এমপ্লয়িকে অনেকভাবে দেওয়া যায়। যেমন ফাইন্যান্সিয়ালভাবেও দেওয়া যায়, হয়তো আমি তাকে একটু বোনাস দিলাম, একটু এক্সট্রা কিছু পারফরমেন্স বেসিস কিছু পেমেন্ট দিলাম, কিংবা আমি তাকে নন ফাইন্যান্সিয়াল মানে বললাম যে সাব্বাস, খুব ভালো একটা কাজ করেছেন। আপনি কিন্তু এই পর্যন্ত আমরা যেটা জেনেছি যে আপনার ওভারঅল ক্যারিয়ারে 1000-এরও বেশি মানুষকে আপনি কিন্তু ওয়ার্ক দিয়েছেন, অ্যাজ ইন আপনি এইচআরের এই পারপাসটা আপনি ফুলফিল করেছেন। ইন দ্যাট কেস আপনার কাছে কি মনে হয় কোন কাজটা করলে একজন এমপ্লয়ি রিয়েলি মোটিভেটেড হয়, থ্রু মানি অর থ্রু সামথিং এলস? আমার মনে হয় মানি বা কোনো কিছু দিয়েই না। মোটিভেশনটা আসলে এক্সটার্নাল ফ্যাক্টর না। মোটিভেশনটা হচ্ছে কাজ। আমি কাজের জায়গা থেকে মোটিভেশন, অর্থাৎ আমি যে কাজটা করছি, সাপোজ আমি প্রোগ্রামিং করি বা একজন কাঠমিস্ত্রি কাঠ দিয়ে একটা ফার্নিচার বানাই, জি জি, দুটো কাজের মধ্যে আসলে খুব বেশি ডিফারেন্স নাই, ঠিক আছে? কেন সেটা বললেন, কিভাবে সম্ভব? কারণ হচ্ছে যে কাঠমিস্ত্রি যে কাজ করে, ও আসলে ডেফিনেটলি টাকার জন্য কাজ করে, ও টাকা পায়, ও তার জন্য একটা কাঠের একটা জিনিস বানায়। আমি একজন প্রোগ্রামার, আমি টাকা পাই, আমি একটা সফটওয়্যার বানাই, খুব আলাদা কিছু না। তাহলে ডিফারেন্সটা কোন জায়গাতে? হোয়াট মেক্স দ্য ডিফারেন্স? ডিফারেন্স হচ্ছে যে আমি, এটা কাঠমিস্ত্রির মধ্যে নিশ্চয়ই আছে কোনো কোনো কাঠমিস্ত্রি, কিন্তু প্রোগ্রামারদের মধ্যে যেটা বেশি আছে সেটা হচ্ছে যে আমি টাকা না দিলেও ওই কাজটা করতে রাজি আছে। আচ্ছা, ওইটাই হচ্ছে মোটিভেশন। অর্থাৎ আমার মধ্যে মোটিভেশনের অংশ অতটুকু যে সাপোজ এই যে আমাদের প্রোগ্রামিং কমিউনিটিতে হিউজ একটা ওপেন সোর্স কমিউনিটি তৈরি হয়েছে। এই ওপেন সোর্স সফটওয়্যারগুলো তৈরি করার জন্য কেউ কাউকে টাকা দেয়নি, কেউ কাউকে বানাতেও বলে না। অথচ দুনিয়ার সবচেয়ে বড় বড় কন্ট্রিবিউশনগুলো, লিনাক্সের মতো একটা হিউজ অপারেটিং সিস্টেম সম্পূর্ণ ওপেন সোর্স এবং আনপেইড একটা মডেলে চলছে। তার মানে হচ্ছে প্রোগ্রামারদের মধ্যে, প্রোগ্রামিং কমিউনিটিতে মোটিভেশনটা একটা ইনহ্যারেন্ট ব্যাপার, এটা ভেতর থেকে আসে। তারপরে সেটাকে আমরা সাপোর্ট করি, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করি। আপনি যে এক্সটার্নাল ফ্যাক্টরসগুলোর কথা বলেন, যে টাকা দেই তাকে, আমি তাকে পিঠ চাপড়ায় দিই, এগুলো হচ্ছে এক্সটার্নাল মোটিভেশন। সো কোনো একটা মানুষের ভেতর যদি ভেতরের ইন্টারনাল যে ইনহ্যারেন্ট মোটিভেশন, ওটা যদি না থাকে, এই সাপ্লিমেন্টগুলো দিয়ে ওটাকে আনা যায় না কখনো। অবশ্যই। যেমন ভেতরের ইনেই যে ওয়ার্কসগুলোর কথা বলছেন সেগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন, কারণ আমরা যদি টেক ইন্ডাস্ট্রির ব্যাপারে একটু ইন ডেপথ আমরা দেখি, অবশ্যই দ্য লাইফ অফ আ টেক গাই অবশ্যই নর্মাল একটা রেগুলার পার্সনের থেকে অনেকটুকুই ভিন্ন। কারণ তার হয়তো ঘন্টার পর ঘন্টা চলে যায় ইন ফ্রন্ট অফ দ্য কম্পিউটার, রেস্টলেস আওয়ার সেখানে চলে যায়, সেভাবে করে হয়তো তার ইন্টেন্স পরিমাণে ওয়ার্ক করতে হচ্ছে। শুধুমাত্র মানি দিয়েই কি সেই মোটিভেশনটা হয়? আই ডোন্ট থিঙ্ক সো। হয় না। সো এই যে আমি এইরকম একটা রেগুলার লাইফের কথা বললাম, যে একটা বেসিক লাইফ অফ আ টেক গাই এইরকম হয়, আপনার রেগুলার লাইফটার ব্যাপারে একটু জানতে চাই। আপনিও কি সেম জিনিস ফলো করেন? আমি হচ্ছে পার্সোনালি খুবই মোটিভেটেড একটা লোক আর কি, মানে ইনহারেন্টলি মোটিভেটেড। আমার কি এগুলো করতে মজা লাগে। আমি খুব লাকি, কারণ খুব বেশি মানুষ তো এই সুযোগ পায় না যে এমন একটা কাজ করে টাকা ইনকাম করতে পারতেছে আমি, যেটা আমি করতে পছন্দ করি। এটা Oh, কিন্তু wow. আমাদের সোসাইটিতে খুব নর্মাল। না, অনেকেই না। আছে ব্যাংকে কাজ করছে, বাট হি ইজ নট রিয়েলি হ্যাপি ডুইং ব্যাংকিং, তাই না? আমরা আসলে, কারণ আমাদের তো ওভারঅল আমাদের মানে এডুকেশন থেকে শুরু করে ক্যারিয়ার প্ল্যান থেকে শুরু করে সব কিছু খুব স্ট্রাকচার না। একটা মানুষ পড়ছে একটা সাবজেক্টে, কাজ করছে আরেক জায়গাতে, তাই না? এরকমও তো আছে, ডাক্তারি পড়ে পুলিশে কাজ করছে, এরকম তো আছে। অনেকেই So, হ্যাঁ, আছে, অনেকেই আছে। ইভেন পড়াশোনার শেষেও লাস্টে গিয়ে তারা এমবিএ ডিগ্রি নিয়ে ফেলে, মানে টোটালি সো শিফট হয়। সো আমি খুব লাকি বলবো আর কি ওই জায়গাতে, যে আমি কাজটা করতে খুব পছন্দ করি, আবার এটা করে আমি টাকাও পাই। সো ওই জন্য আর কি ওই মোটিভেশন আমার মধ্যে হচ্ছে। আমার লাইফটা হচ্ছে বেসিক্যালি এই মোটিভেশন দ্বারা কাইন্ডটা ড্রিভেন। সো আমি কী করি, আমি খুব সকালে ঘুম থেকে উঠি, আমার বাচ্চাদেরকে স্কুলে পাঠাই, তারপরে প্রায় অফিসে আসার আগে প্রায় 1.5 ঘন্টা সময়, ওই সময়টা আমি পড়ি। আমি প্রতিদিনই একটা সময় পড়ি, আমার নিজের একটা বড় লাইব্রেরি আছে, অলমোস্ট 5000 বই আছে আমার। ওয়াও। সো ওই সময়টা আমি পড়ি, তারপরে আমি অফিসে আসি। অফিসে সারাদিন আসলে আমি খুব মজার কাজ করি আর কি, ওটা আমার কাছে মজা লাগে। আমি মানুষের প্রবলেম সলভ করি, আমার কাছে অনেকে আসে অনেক প্রবলেম নিয়ে। আমি কিছু সময় আবার
টেকনোলজি নিয়ে লেখাপড়া, সকালে পড়ালেখাটা কিন্তু টেকনোলজি নিয়ে না, আর 7 দিনের মধ্যে আমি যে পড়ালেখাটা করি ওটা হচ্ছে টেকনোলজি নিয়ে। আমি জানি, শিখি, পড়ি, এর মধ্যে প্রচুর মিটিং থাকে আমার, বিভিন্ন প্রবলেম সলভিং করা হয়। ছোট করে তাহলে একটু অ্যাড করতে চাই যে সকালের পড়ালেখাটা তাহলে কি নিয়ে? আমি ওখানে বিভিন্ন জিনিস পড়ি, আমি ওখানে ফিকশনস পড়ি, ওকে। আমি আমি হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্স এগুলো পড়তে পছন্দ করি। আচ্ছা আচ্ছা। সো আমি প্রচুর প্রবন্ধ পড়ি। সো সব মিলে আর কি সকালে পড়ালেখাটা সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত চিন্তা জগতের অংশ আর কি। আর দিনের বেলা আমি যে পড়ালেখাগুলো করি ওগুলো মোস্টলি হচ্ছে আমার প্রফেশন রিলেটেড। সো তারপর দিনের শেষে কাজের পরিমাণের উপর ভিত্তি করে একসময় বাসায় যাই, এবং বাসায় যাওয়ার পরে বাচ্চাদেরকে সময় দিই, তারপরে আমি দ্রুত ঘুমিয়ে যাই আর কি। আমি খুব বেশি রাত জাগি না এবং আমার ঘুম খুব ভালো হয়। সো আমি চট করে 10:30টার মধ্যে 11টার মধ্যে ঘুমিয়ে যাই, আবার সকাল 6:30টায় উঠি। এই হচ্ছে আমার লাইফ। খুব ভালো। একদম আমরা যে ডিফারেন্ট টাইপস অফ মোটিভেশনাল ভিডিওসগুলো দেখি, যেখানে দেখি যে দ্য লাইফ অফ আ সিটিও, লাইফ অফ সামওয়ান হু ইজ ভেরি হিউজ, তাদেরটা যেরকমই হয় যে আর্লি টু বেড আর্লি টু রাইজ, ঠিক সেরকমই আপনার লাইফটা এত সুন্দর করে গুছিয়ে নিয়েছেন। আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আই ফিল লাইক এই যে ডিসিপ্লিন বা কনসিস্টেন্সি অ্যান্ড রিয়েলি আপনার নিজের কাজটাকে এনজয় করার ব্যাপারটা, এটা সবার জন্যই ইম্পর্টেন্ট। যেমন আমি একটা কোট স্ট্রংলি বিলিভ করি, যেটা বব মার্লি বলেছে যে লিভ দ্য লাইফ ইউ লিভ অ্যান্ড লাভ দ্য লাইফ ইউ লিভ। সো ওভারঅল এমনই একটা জীবন নিজেকে আপনি অবশ্যই সেভাবে সাজিয়ে নিয়েছেন যেখানে ইউ রিয়েলি এনজয় হোয়াট ইউ ডু। বিকজ দিন শেষে তখন কিন্তু মনে হবে না যে আমি দিনে 10 ঘন্টা কাজ করেছি, 12 ঘন্টা কাজ করেছি। সো সিমিলারলি আপনারও রাইট নাও আপনি এমন একটা সেক্টরে আছেন যেখানে আপনার আন্ডারে দেয়ার আর থাউজেন্ডস অফ পিপল হু আর ওয়ার্কিং রাইট নাও। ধরে নিলাম যে আপনি হয়তোবা নিজেকে সেভাবে করে বলছেন না যে আই এম ম্যানেজিং দেম অর আই এম দেয়ার হেড, বাট দিন শেষে আপনি তো সেখানকার সিটিওই। আপনি সেইভাবে করে কীভাবে লাইক নোটিস করেন যে তাদের মধ্যে কী কী স্কিলস আছে সেই এমপ্লয়িজদের, যার জন্য তারা স্ট্যান্ড আউট করতে পারে সব অন্যান্য এমপ্লয়িজের থেকে? এই ধরনের বড় অর্গানাইজেশন চালানোর জন্য বা এই সমস্ত একটা অর্গানাইজেশনকে বড় করার জন্য আসলে মেইন ফ্যাক্টরটাই হচ্ছে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড পিপল। সো অ্যান্ড ইউ নিড টু পুট রাইট পিপল ইন দ্য রাইট পজিশন। সো আমরা যদি একটা গ্রাফের কথা চিন্তা করি যে একটা এক্সেসে আছে হচ্ছে ওই লোকটার কতখানি স্কিল, আরেকটা এক্সেস হচ্ছে তার কতখানি মোটিভেশন। সো এই দুটো যদি আমরা ফ্যাক্টর চিন্তা করি তাহলে যে লোকটার স্কিল বেশি, মোটিভেশন কম, তার জন্য লাগবে হচ্ছে কাউন্সেলিং, ঠিক আছে? যে লোকটার স্কিল কম মানে স্কিল কম কিন্তু মোটিভেশন বেশি, তার জন্য লাগবে হচ্ছে ট্রেনিং, রাইট? আর যে লোকটার স্কিল মোটিভেশন দুইটাই বেশি, সেই লোকটা আসলে লিডার। যার দুইটাই কম তার কি লাগবে? যার দুইটা কম তার দুটোই লাগবে আসলে, ঠিক আছে? এবং আমার একটা অর্গানাইজেশন হচ্ছে স্কিল মোটিভেশন একদম কম, এই মানুষগুলোকে অর্গানাইজেশনে ঢুকতে না কতখানি কম দিতে পারছি আমি, সেটা দিয়ে আসলে তার সাকসেস ডিফাইন করবে। একটা অর্গানাইজেশন যখন অনেক লোক হয়ে যাবে যাদের স্কিলও কম মোটিভেশনও কম, তার জন্য গ্রো করা ডিফিকাল্ট। সো অর্গানাইজেশনের চেষ্টা থাকবে যে যাদের স্কিল মানে মোটিভেশনটা হচ্ছে মেইন ফ্যাক্টর, মোটিভেশন আছে স্কিল কম, উই ক্যান ফিক্স দ্যাট, ঠিক আছে? কিন্তু মোটিভেশন কম এটা ফিক্স করা খুব কঠিন। সো আমাদের একটা অর্গানাইজেশন গ্রো করার মেইন ফ্যাক্টর হচ্ছে ইফ ইউ ক্যান ব্রিং ইন পিপল উইথ হাই মোটিভেশন অ্যান্ড হাই স্কিল, দে ক্যান বি লিডার অ্যান্ড দেন উই ক্যান ডেলিগেট আওয়ার টাস্ক টু দেম, ঠিক আছে? সো আমি যখন ওইটা ডেলিগেট করতে পারছি তার কাছে, তখন হচ্ছে আমার অর্গানাইজেশন গ্রো করতে শুরু করবে। আমার আন্ডারে 5 জন থাকবে, তাদের আন্ডারে আরও 5 জন থাকবে, তারা তাদের মতো সেলফ অর্গানাইজ করে সেলফ ডেলিভারি করবে, মাইক্রো ম্যানেজ করতে হবে না, ঠিক আছে? আর যখনই আমাকে লো স্কিল এবং লো মোটিভেশনের মানুষ আমার কাছে অনেক থাকবে, তাদেরকে উই হ্যাভ টু মাইক্রো ম্যানেজ দেম। সো মাইক্রো ম্যানেজমেন্ট খারাপ আমি এটা বলছি না, অনেকেই বলে যে মাইক্রো ম্যানেজমেন্ট করা ঠিক না। দেয়ার আর সার্টেন এরিয়াস, সার্টেন প্লেসেস, সার্টেন সিচুয়েশনস ওয়ার ইউ হ্যাভ টু মাইক্রো ম্যানেজ, বাট দ্যাট স্লোজ ইউ ডাউন। So as you grow, try to bring in more people who are motivated and somewhat skilled. You can increase their skill, you have to work on their skill as well, and then your organization will grow. অফকোর্স, কারণ আপনি মাইক্রো ম্যানেজ যত বেশি করে করবেন তত বেশি আমি বলবো যে তার মোটিভেশন আরও ড্রপ হবে। কারণ সে বলবে যে কনস্ট্যান্টলি কেন আমাকে পুশ করা হচ্ছে, আমাকে এত কিছু জিনিস দেখা হচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার খরচও বাড়ছে হয়তো, বা ইউ আর হায়ারিং সো মেনি মোর ম্যানেজার্স, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সময়ও লাগছে, এবং টাইম ইজ মানি। টাইম ইজ মানি, এটাকে আপনি কতটুকু বিলিভ করেন? ওয়েল, কথা হচ্ছে যে মানি হচ্ছে এমন একটা জিনিস যেটার পেছনে দৌড়ানোর কোনো অর্থ নেই। মানি উইল অবভিয়াসলি ফলো ইউ। সো একটা অর্গানাইজেশন যখন ভালো কাজ করে বা একটা পার্সন, একটা হিউম্যান, আমি খুব পার্সোনাল অ্যাঙ্গেল থেকে বলি যে একজন প্রোগ্রামার, সে ভালো প্রোগ্রামার, আমার মনে হয় না তাকে কখনো টাকার পিছনে দৌড়াতে হয়। মানি উইল অলওয়েজ ফাইন্ড ইটস ওয়ে টু ইউ ইফ ইউ আর গুড অ্যাট হোয়াট ইউ ডু। সো আপনি তার মানে স্ট্রংলি বিলিভ করছেন যে মানি ডাজন্ট বাই হ্যাপিনেস? ওয়ান্স এগেন ইট ডিপেন্ডস। না, এবং আমি বলবো যে মানি বাইজ হ্যাপিনেস টু সাম এক্সটেন্ট, ঠিক আছে? বিকজ
টাকার তো আসলে ইন্ট্রিনসিক কোনো ভ্যালু নেই, টাকা কিন্তু আমরা চিবিয়ে খেতে পারি না, No, তাই no, না? no. সো টাকার যেহেতু কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই, তাহলে টাকার ভ্যালু কি? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মানি? দ্য ভ্যালু অফ মানি ইজ যে দ্য ভ্যালু ইট অ্যাডস টু ইয়োর লাইফ। সো একটা টাকা আপনার লাইফে যে ভ্যালুটা অ্যাড করে সেটাই আসলে ওই টাকার ভ্যালু। সো ফর এক্সাম্পল আপনার অ্যাকাউন্টে 100 কোটি টাকা পড়ে আছে, বাট দ্যাট টাকা ইজ নট অ্যাডিং এনি ভ্যালু টু ইয়োর লাইফ, দেন দ্যাট মানি হ্যাজ নো ভ্যালু অ্যাকচুয়ালি। ঠিক আছে? ট্রু। সো আমি পার্সোনালি মানে এটা এটা ডেফিনেটলি ভ্যারি করে পার্সন টু পার্সন। যারা এন্টারপ্রেনিউরাল আছেন তারা দে ভ্যালু মানি ইন এ ডিফারেন্ট ওয়ে, বাট আমি একটা কামলা শ্রেণীর লোক আর কি। সো আই বিলিভ দ্য ভ্যালু অফ মানি ইজ অনলি দ্যাট পার্ট অফ মানি ইজ ভ্যালুয়েবল দ্যাট অ্যাডস ভ্যালু টু মাই লাইফ। সো আমি সেই টাকাটা ইম্পর্টেন্ট যেটা টাকাটা দিয়ে আমি আমার বাচ্চাদেরকে ভালো লেখাপড়া দিতে পারি, সেই টাকাটা ইম্পর্টেন্ট যেটা দিয়ে আমি একটা সুন্দর ভালো রেস্টুরেন্টে খেতে যেতে পারি, তাই না? সো দোজ আর মানি ডেফিনেটলি ব্রিংস ইন লাইক হ্যাপিনেস. But then again, happiness is not like Only absolutely dependent balanced by on money. There are so many different factors that adds up to the happiness. উইথ দ্যাট বিং সেড আমি অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা এইভাবে করতে চেয়েছিলাম যে মানি ডাজেন্ট বাই হ্যাপিনেস, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখনই কাউকে এটা প্রশ্ন করি তারা সবাই বলে যে নো, কিছু লেভেল অফ মানি তো দরকার বিকজ ইট কনভার্টস টু আদার সোর্সেস অফ হ্যাপিনেস। এবং যেভাবে করে বললেন, হ্যাঁ, এবং মোর মানি ইজ নট ব্যাড। আমাদের দেশে একটা ইয়ে আছে যে হচ্ছে মানে অনেক টাকা ইনকাম করাটা একটু খারাপ চোখে দেখা হয় আর কি, কারণ এটা অনেকগুলো ডিফারেন্ট রিজনস আছে। কিন্তু আমার মনে হয় যে ওইটা আসলে অ্যাজ উই গ্রো অ্যাজ এ নেশন, আমরা তো আসলে একটা ফিউডাল সোসাইটি থেকে ক্যাপিটালিস্ট সোসাইটি থেকে মুভ করছি। সো আমরা আসলে পুরোপুরি এখন ওই ক্যাপিটালিস্ট সোসাইটি সবগুলো নর্মকে বুঝে উঠতে পারি না। ক্যাপিটালিজমের একটা বড়ই উদ্দেশ্যই হচ্ছে যে মেক মানি, অ্যান্ড মেকিং মানি হ্যাজ মেনি ডিফারেন্ট লাইক rationale behind it, but we also as a nation has to adapt to that a bit. মোস্ট ডেফিনেটলি। অ্যান্ড উইথ দ্যাট বিং স্যার আমরা মানি নিয়ে কথা বলছি, আমরা ওভারঅল বলছি যে মানি, ইনকাম, ওয়েলথ এগুলো সব কিছুই কিন্তু আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি একদম ব্লেটেন্টলি একটা কোয়েশ্চেন আপনাকে আস্ক করে দিই, যেহেতু আমরা ইন্টারঅ্যাক্টিভ আড্ডার সেশনগুলো আর একটু ক্যাজুয়াল বানাতে চাই ফর আওয়ার অডিয়েন্স, ইন দ্যাট কেস আমি যদি আপনাকে ডাইরেক্টলি আস্ক করি, হাউ মাচ মানি ডু ইউ রিয়েলি থিঙ্ক ইজ ইম্পর্টেন্ট ফর হ্যাপিনেস? যেহেতু আপনি বললেন যে ইট ডিপেন্ডস, কিছু তো দরকার, সেই কিছুটা কত? এটা তো আসলে যে মাসলোস পিরামিড আছে একটা, যেটা হচ্ছে যে দ্য হায়ারার্কি অফ হ্যাঁ নিডস। হ্যাঁ হায়ারার্কি অফ নিডস। সো আমি যে লেয়ারটাতে আছি ওই লেয়ারটা, সো আমাদের একদম নিচের লেয়ারটা কি বেসিক অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ঠিক আছে ওগুলো। সো আমি যদি ইফ আই হ্যাভ এনাফ মানি টু হ্যাভ দ্যাট, দেন আই এম দ্য সেকেন্ড লেয়ার, ঠিক আছে? তো সেখানে আসলে আমি কী চাচ্ছি? আমি চাচ্ছি যে অ্যাকসেপ্টেন্স চাচ্ছি, আমি রিকগনিশন চাই, ঠিক আছে ওইগুলো। সো মোর ইউ গো আপ দ্য ল্যাডার, সব মানুষ একই রকম ড্রিভেন না, সবাই ওই উপরের জায়গাটাতে যেতেও চায় না। সো আই থিঙ্ক ইউ নিড ইনাফ মানি টু বি ইন দ্যাট ল্যাডার অন এ লেভেল দ্যাট ইউ আর কমফোর্টেবল উইথ, দ্যাট ইজ ইনাফ। অফকোর্স। যদি আমি আপনাকে ম্যাসলস হায়ারার্কি থেকে একটু কোট করে বলি, যেহেতু আমরা জানি একদম সব থেকে উপরের লেভেলে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, মানে ব্যাপারটা হচ্ছে এরকমই, শুরুতে হচ্ছে আমার ফিজিওলজিক্যাল নিডস যেগুলো আমার না হলেই নয়, তারপরে আমার সেফটি নিডস যেগুলো আমার একটু একটু প্রয়োজন যাতে আমি সেফ একটা জায়গায় থাকতে পারি, লাভ অ্যান্ড বিলঙ্গিং নিডস যে আমি একটা ফ্যামিলির মধ্যে আছি না, একদম উপরে হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন যে আমার নিজের সম্পূর্ণ সন্তুষ্টতা। আপনার কাছে কি মনে হয়, আপনি কি আপনার জীবন নিয়ে কমপ্লিটলি হ্যাপি এবং কমপ্লিটলি সেলফ অ্যাকচুয়ালাইজেশনের টপ লেয়ারে চলে গিয়েছেন? না, অ্যাবসলিউটলি না। সো হোয়াট আর ইউ ডুইং এই ওভারঅল এই জায়গাটায়? কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিজের পার্সোনাল গ্রোথ এটা আসলে একটা অনেক লম্বা জার্নি, অ্যান্ড আই ক্যান নেভার থিঙ্ক যে আমি ওই জার্নির শেষ কোনো জায়গাতে পৌঁছেছি। আমি হয়তো মানে এমন একটা জায়গাতে আছি যে আমি কাইন্ড অফ হ্যাপি, আই ডোন্ট নিড টু মেক লাইক ড্রাইভ মাই সেলফ ফর রিজনস যেটা খুব ফাইন্যান্সিয়ালি ওই ড্রাইভটা নেই আমার। কিন্তু নাও আই থিঙ্ক আই বিলিভ যে মোস্টলি I want to be better at intellectually. I want to be close with very intellect people. And intellectual drive টাই আমার কাছে এখন মেইন ড্রাইভ। That is what I love at this point of my life. অফকোর্স কনস্ট্যান্ট যে গ্রোথের ব্যাপারে চিন্তা, এটা কিন্তু আমরা অনেকেই চিন্তা করি না। উই থিঙ্ক দ্যাট ইয়েস উই আর স্যাটিসফাইড উইথ হোয়াট উই হ্যাভ, বাট আমরা হিয়ার অ্যাট ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স আমরা কিন্তু বারবার প্রিচ করি নিজেদের স্কিল ডেভেলপ করার, নিজেদেরকে টু মেক দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ, এবং বেস্ট ভার্সনে চাওয়ার পরে তারপরে আবার চিন্তা করা এম আই রিয়েলি দ্য বেস্ট, কী করলে আমরা আরও ডেভেলপ করতে পারবো। উইথ দ্যাট বিং সেড আমরা যদি একটু আমাদের সফটওয়্যার জগতের কথায় আসি, সফটওয়্যার সলিউশন তৈরি করে আপনি এই পর্যন্ত $100 মিলিয়ন বেশি সেলস অ্যাচিভ করেছেন। সো আমি এই যে $100 মিলিয়ন বেশি সেলস
ওয়াও সাচ আ হিউজ অ্যামাউন্ট অফ মানি, আবার কিন্তু মানির ব্যাপারটা চলে আসলো। এই সাফল্যের পেছনের স্টোরিটা একটু জানতে চাই। প্রথম হচ্ছে এটা আমি বানাইনি, মানে এটা সব যেসব কোম্পানিতে আমি কাজ করছি, আই মেড প্রোডাক্ট ফর দ্যাম অ্যান্ড দোজ প্রোডাক্ট আর সেল অ্যাট দ্যাট কাইন্ড অফ ভ্যালু। সো দ্যাটস, এবং এটাও তো অনেক দিন ধরে, লাস্ট আমি 25 বছর কাজ করছি ইন্ডাস্ট্রিতে, সো 25 বছরের অ্যাকুমুলেটেড ভ্যালু আসলে এটা। সো আমার মনে হয় যে কোম্পানিগুলা আমি যে সমস্ত অর্গানাইজেশনে কাজ করেছি, আমি ইউএসএর একটা কোম্পানিতে কাজ করেছি, দ্যাট কোম্পানি ইজ লাইক ম্যাসিভ, দে উইল প্রবাবলি বি ভ্যালুয়েটেড অ্যাট $1 billion অ্যাট সাম পয়েন্ট ও ওয়াও, ভেরি সুন। সো কোম্পানিটার নাম জানতে পারি? অরবিট্যাক্স। সো ওই কোম্পানিতে আমরা একদম শুরুর দিকে কোম্পানির মেইন যে প্রোডাক্টটা সেটাই আসলে আমরা, এবং ওইটার পুরো ব্যাক এন্ডের দায়িত্বে আমি ছিলাম। সো আই ডেভেলপ দ্য এন্টার ব্যাক এন্ড। সো ওই কোম্পানিটা গ্রো করতে করতে এখন অনেক বড় হয়েছে। সো আই থিঙ্ক আই হ্যাভ সাম সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন টু দ্যাট অর্গানাইজেশনস গ্রোথ অ্যাট দ্য বিগিনিং। অফকোর্স। এরপরে হচ্ছে আমি নেদারল্যান্ডসের বেশ কিছু বড় প্রজেক্টে কাজ করেছি। সেগুলো শেল, এক্সন মোবিলের মতো বড় বড় কোম্পানি ওই কোম্পানির প্রোডাক্ট কিনেছে এবং তারা ব্যবহার করেছে, যেগুলো আমরা ঢাকাতে একদম সম্পূর্ণ ঢাকায় বসে তৈরি করেছি। আমরা ইউরোপের বড় ইনশিওরটেক, সুইস লাইফ, তাদের জন্য আমরা হিউজ সলিউশন ডেভেলপ করেছি। সো অল অফ দ্যাট হ্যাপেন্ড। কীভাবে আমরা করতে পারলাম ঢাকায় এসব কিছু বসে? মানে একটা ইউরোপের একটা কোম্পানি ঢাকায় আমাকে এত বড় কাজ করতে দিল, কেন দিল? আর এত টাকাই বা দিল কেন? কারণ হচ্ছে যে আমরা যদি ডেলিভার করতে পারি অ্যাট সার্টেন কোয়ালিটি, এবং আমরা যদি প্রুভ করতে পারি যে ওই কোয়ালিটি ডেলিভারি দেওয়া সম্ভব ওই কোম্পানি ম্যানেজমেন্টকে, তখন ওরা আর কেয়ার করে না জিনিসটা কোথায় তৈরি হচ্ছে। এবং ওই সমস্ত অর্গানাইজেশন যে স্কেলে কাজ করে, আমি একটা ছোটো এক্সাম্পল দিয়ে বলি যে আমরা একটা কোম্পানির জন্য, ইন্স্যুরেন্স কোম্পানির জন্য একটা প্রোডাক্ট তৈরি করলাম, যে প্রোডাক্টটা ছিল না বলে ওদেরকে বছরে $1 million বেতন দিতে হয়, এরকম অনেক এমপ্লয়ি রাখতে হতো, অ্যাকচুয়ারিজ বলে এদেরকে। এবং সেই অ্যাকচুয়ারিজদেরকে অনেকগুলো রাখতে হতো, কারণ ওদের যত ইন্স্যুরেন্স ওরা সেল করে, ওই ওরা প্রতিটা অ্যাকচুয়ারিদের দায়িত্ব হচ্ছে ইন্স্যুরেন্সগুলোকে ভেরিফাই করা। সো উই ফাউন্ড এ ওয়ে টু অটোমেট দ্যাট। সো ছোটো ভ্যালুড ইন্স্যুরেন্সগুলো আর অ্যাকচুয়ারিদের কাছে যাবে না। সো আমরা একটা প্রোডাক্ট তৈরি করলাম, যেটা প্রোডাক্টটা ওই অ্যাকচুয়ারিতে যে কাজটা করতে পারে ওইটা অটোমেটিকভাবে করে একটা রেজাল্ট দিতে পারে। And then that company started saving millions of dollars each year just by using that automated actuary tool. যার কারণে আমরা দেখছি যে গ্লোবালাইজেশন হচ্ছে, আমরা লেবার ইন্টেন্সিভ প্রোডাকশন থেকে এখন ক্যাপিটাল ইন্টেন্সিভের দিকে যাচ্ছি। Right, আমরা absolutely, মোর ওভার আমরা সেই কস্ট মিনিমাইজেশনের দিকে যাচ্ছি। হতে পারে মেবি এই টেক ইন্ডাস্ট্রিজের মধ্যে এই কোম্পানিজদেরকে বা এই অ্যাপটা ডেভেলপ করার জন্য হয়তো বা হিউজ অ্যামাউন্ট অফ রয়্যালটি ইনিশিয়ালি দিতে হয়েছে, বাট যদি আমরা বড় পিকচারে দেখি তাহলে আমরা দেখছি বেশ অনেকটুকুই কিন্তু কস্ট এখানে সেভ হচ্ছে। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা এই গ্রোথটা করতে পেরেছি, কারণ হচ্ছে যে আমরা ঢাকাতে বসে আমাদের পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড কোয়ালিটির লোক আমরা এক জায়গায় করতে পেরেছি, ওই রকম মোটিভেশনাল মানুষদেরকে এক জায়গায় করতে পেরেছি, এবং তাদেরকে এমন একটা এনভায়রনমেন্ট দিতে পেরেছি যেখানে তারা ফ্রিলি ওপেনলি তাদের এই ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি এক্সারসাইজ করতে পারে। অ্যান্ড দেন উই ডেলিভার ভেরি গুড প্রোডাক্ট যেটা ইন্টারন্যাশনালি ম্যাসিভলি ভ্যালুয়েবল, অ্যান্ড দেন দিস $100 million কেম আপ, রাইট? সো দ্যাটস হাউ ইট হ্যাপেন্ড। এই ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যেভাবে আপনি বললেন যে আপনি ঢাকার একদম ওয়ান অফ দ্য বেস্ট লিডিং যারা আছে তাদের এরকম মাইন্ডসেটের মানুষদেরকে এনেছেন, মোটিভেটেড অ্যাজ ওয়েল অ্যাজ স্কিলড। নাও মাই কোয়েশ্চেন ইজ, আমরা অনেক জায়গায় দেখি এইচআর ম্যানেজার্সরা কিন্তু এটা নিয়ে অনেক সাফার করে, যে কেউ আসলো তার এন্টায়ার পোর্টফোলিও হয়তো বা অনেক অ্যামেজিং, টেক ইন্ডাস্ট্রি হোক বা যেখানেই হোক না কেন, যদি দেখি পোর্টফোলিও অনেক ইন্টারেস্টিং, বা হয়তো তার কমিউনিকেশন স্কিলস এরকম একটা নেই, কমিউনিকেশনে সে খুব ভালো কথা বলছে বাট দিন শেষে হয়তো বা সে কাজটা ভালো করে করতে পারছে না। আপনি কিভাবে একজন মানুষকে প্রপারলি অ্যাসেস করতে পারেন যে এই মানুষটা অ্যাকচুয়ালি খুবই মোটিভেটেড, সত্যিই খুবই স্কিলড? হাউ ডু ইউ অ্যাসেস দ্যাট পারসন? এটা না খুব কঠিন না, এটা হচ্ছে যে আমি জাস্ট মানুষের সাথে কথা বলি। আমি যখন ইন্টারভিউ নেই কোনো, যে একটু সিনিয়র আর কি, মিড লেভেল বা একটু সিনিয়র, তাদেরকে আমি কোনো কোয়েশ্চেন করি না, তাদেরকে আমি তাদের জীবনের গল্প বলতে বলি যে আপনি কী করেছেন আসলে, হোয়াট হ্যাভ ইউ ডান, কোন অর্গানাইজেশনে কী কাজ করেছেন, আপনি যেটা করেছেন ওটা একটু বোর্ডে আঁকেন তো, আপনার গল্পটাই শুনি। আমি কোনো বাইরে থেকে কোয়েশ্চেন করি না। দেন আই আস্ক কোয়েশ্চেন অ্যাবাউট দ্য থিংস দ্যাট হি ডিড। এবং তখন আমি যখন ওনার সাথে কথা বলি, তখন আমি দেখি যে উনি কতখানি ক্লারিটি দিয়ে ওটা এক্সপ্লেন করতে পারছেন আর কতখানি প্যাশন নিয়ে আমার সাথে কথা বলছেন। ঠিক আছে? সো একটা জিনিস যখন একটা সফটওয়্যার যখন আমি লিখি, ওটা কিন্তু আমার একটা বাচ্চার মতো। ঠিক আছে? আই রিয়েলি লাভ টু হ্যাভ দ্যাট। সো আমি যখন আমার বাচ্চাকে নিয়ে কথা বলি, আমি যখন প্যাশনেট হয়ে যাই, একজন প্রোগ্রামার তার নিজের বানানো প্রোডাক্ট নিয়ে কথা বলার সময় একই রকম প্যাশনেট হয়। দ্যাট শোজ
দ্য প্যাশন, দ্য মোটিভেশন অফ দ্যাট পারসন। আর ওই জিনিসটা কতখানি ক্লারিটি নিয়ে সে এক্সপ্লেন করতে পারছে, কতখানি গভীরতায় সে যেতে পারছে, কতখানি, যেমন ডিসএগ্রিমেন্ট, যে সে একটা কাজ একভাবে করেছে, আমি তাকে জিজ্ঞেস করি যে এটা এরকম না করে এরকম করলে কি হতো, আমি যে দেখতে পারি যে সে আমার সাথে কীভাবে ওইটা নিয়ে আর্গিউ করে, কীভাবে ডিবেট করে। সো এইগুলোই হচ্ছে দ্য ওয়ে টু সি যে ওই মানুষটার আসলে চিন্তার ক্ষমতা কতখানি, ঠিক আছে? অবশ্যই। সো আমার মনে হয় যে দ্যাটস দ্য রাইট ওয়ে টু ইভ্যালুয়েট এ মিড লেভেল অর সিনিয়র গাই। আর জুনিয়রদের জন্য আমি মনে করি মোস্টলি বেসিক্যালি আই টোটালি বিলিভ যে একটা জুনিয়র একটা ছেলে সে ইন্টেলেকচুয়ালি এবল হওয়াটা জরুরি। সো তার আসলে আমি দেখি যে তার প্রোগ্রামিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এর মানে ক্যাপাবিলিটিগুলো কেমন। আপনি তার নলেজ বেসিসটা কিভাবে এত কুইকলি জাজ করতে পারবেন? যেমন জাস্ট থ্রু ওয়ান পার্টিকুলার ইন্টারভিউ আমরা কিভাবে জানবো যে সে তার জ্ঞানের পরিধি এতটুকু? প্লাস সে যদি ইন্ট্রোভার্টেড হয়ে থাকে, যেরকম আমরা একটা খুব স্টেরিওটাইপ দেখি যে টেক পিপলে যে জেনারেলি বলে দে আর ইন্ট্রোভার্ট, যেটা আমি হোল হার্টেডলি বিলিভ করি না, জাস্ট সেইং, বাট আমরা অনেকেই বিলিভ করি। ইন দ্যাট কেস তখন আপনি তার নলেজ বেসিসগুলো কিভাবে দেখবেন? ওইটা আইস ব্রেকিংয়ের মাধ্যমে। কারণ হচ্ছে কি, একটা প্রোগ্রামার যখন একটা নন প্রোগ্রামারের সাথে কথা বলে, তার ভাষা বা ব্যবহার বা ইন্ট্রোভার্টনেস একরকম, আর সে যখন আমার সাথে গল্প করে সেটা টোটালি ভিন্ন মানুষ, ঠিক আছে? সো একটা ইন্ট্রোভার্ট লোক আসলে আমার সাথে 15 মিনিটের মাথায় আইস ব্রেকিং হয়ে যায়, ঠিক আছে? উই কানেক্ট অ্যান্ড দেন উই টক, এবং ইটস নট লাইক এন ইন্টারভিউ যে আমি ওকে জিজ্ঞেস করছি, বিকজ আমি আমার করার কাজ নিয়ে তাকে কথা বলি, আমি কাইন্ড অফ তার কাছে ইন্টারভিউ দেই যখন কথা বলি তার সাথে, আমি কীভাবে করেছি এই প্রবলেমটা, আমি হলে কীভাবে সলভ করি, ইট বিকামস এ আড্ডা। সো আমি যে কোনো সিনিয়র বা মিড লেভেল ইন্টারভিউতে কখনোই কোনো এমনভাবে অ্যাপ্রোচ করি না তাকে যে সে একটা জাজমেন্টাল পজিশনে আছে, আমি তাকে জাজ করছি। উই আর জাস্ট ডিসকাসিং অ্যাবাউট টেক, উই আর বোথ প্যাশনেট অ্যাবাউট ইট। আমার মনে হয় যে ইটস এ রাইট ওয়ে টু ডিল থিংস, এবং ইভেনচুয়ালি হয়তো আমি তাকে দু একটা ক্রিটিক্যাল থিঙ্কিং প্রবলেমের কথা বলি যেটা হয়তো তার ডোমেইনের বাইরে, এবং দেখার চেষ্টা করি যে সে কীভাবে রিয়্যাক্ট করে ওই ধরনের প্রবলেমে। বাট ইভেনচুয়ালি আসলে আমি লম্বা সময় কথা বলি, আমি কোনো ইন্টারভিউ আর কি 2-2.5 ঘন্টার নিচে নেই না, কখনো কখনো 3 ঘন্টা। আমার সাথে এরকম হয়েছে 4 ঘন্টা ইন্টারভিউ দিয়েছে, আমরা 4 ঘন্টা আড্ডা দিচ্ছি একসাথে বসে এরকম ক্রিটিক্যাল রোলের জন্য। সো দ্যাটস হাউ আই ডু ইট। আসলে সময় অনেক দেওয়া লাগে, এবং সেই মানুষের সাথে প্রপারলি যদি আমরা মিশতে পারি, সেইভাবেই যদি ইনফরমেশনগুলো কালেক্ট করা যায়, দ্যাট ইজ হাউ ইউ রিয়েলি অ্যাসেস আ পারসন, রাইট? অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে হয়তো বা কিছু তো এভাবে জাস্ট ল্যাকিংস বা এরকম আসতেই পারে, বাট আপনার ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স সেভাবে করেও মোস্ট ডেফিনেটলি আপনি বুঝতে পারেন টকিং টু সামওয়ান অ্যাট আ ফার্স্ট গ্লান্স যে সে এক্স্যাক্টলি কী কী পারে, কী কী পারে না, অ্যান্ড সো ওয়ান। উইথ দ্যাট বিং সেড, আমরা জানি যে শুধুমাত্র যে আপনি টেক ইন্ডাস্ট্রিতে আছেন সেটা না, আপনি একই সাথে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের গেস্ট লেকচারার হিসেবে তার সিলেবাস কমিটির মেম্বারও ছিলেন। সো আমরা তাহলে বলতে পারি যে আপনি কিন্তু একই সাথে একজন অ্যাকাডেমিশিয়ানও। সো ফ্রম আ টিচার পয়েন্ট অফ ভিউ এবং ফ্রম আ টেক পয়েন্ট অফ ভিউ, এই দুইটার মধ্যে আপনি বেসিক্যালি কোন ওয়ার্কটাকে সব থেকে বেশি এনজয় করেন? আমি প্রোগ্রামিং করতে বেশি পছন্দ করি, উইদাউট ডাউট। কিন্তু আমার পড়াতেও খারাপ লাগে না, এবং আমি পড়াতে পছন্দ করি এই জন্য যে পড়ালে হচ্ছে একটা ক্লারিটি আসে চিন্তার। আমি আসলে আমার মাথা ধার দিতে পছন্দ করি সবসময়, ঠিক আছে? আমার আসলে সবসময় বুদ্ধি ধার দিতে ইচ্ছা করে। সো পড়ানোটা হচ্ছে বুদ্ধি ধার দেওয়ার একটা উপায় আর কি। সো আমি যখন একটা ক্লাসের মধ্যে পড়াই, আমার কাছে মনে হয় যে আমাকে এমনভাবে একটা কনসেপ্ট ডেলিভার করতে হবে যেটা আরেকজন মানুষ বোঝে। কমিউনিকেশন কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। কমিউনিকেশন হচ্ছে যে আমি যা চিন্তা করছি সেটা আমি কতগুলো শব্দ দিয়ে প্রকাশ করছি, তাই না? ওই শব্দগুলো আরেকজন শুনছে। আমার দায়িত্ব হচ্ছে আমি যা চিন্তা করছি সেই চিন্তাটা তার মাথার মধ্যে রিক্রিয়েট করতে পারা, রাইট? আমার চিন্তাটা, ওটা বেশ কঠিন একটা কাজের, কমিউনিকেশন সহজ কোনো কাজ না। সো আমার কাছে ওই চ্যালেঞ্জটা ভালো লাগে যে আমি এমনভাবে এক্সপ্রেস করতে পারছি কি না যে তার মাথার মধ্যে যাচ্ছে, এবং এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারছি কি না। মানে তার নিজের মধ্যে যে জাস্ট এনকারেজমেন্টটা যে আমি পড়তে চাই, আমি শিখতে চাই, হোয়াটস মোর ইজ দেয়ার। ওই জন্য আর কি আমার পড়াতে খারাপ লাগে না। পড়ানো তো কঠিন আসলে, অনেক কমিটমেন্টের ব্যাপার। আমি যে খুব অনেক সময় দিতে পারি তাও না। সো ইউনিভার্সিটি আমাকে অপরচুনিটি দিয়েছেন ওনারা, তার জন্য ধন্যবাদ ওনাদেরকে। আর অ্যাজ এন মানে আমি বেশ কিছু ইউনিভার্সিটির কারিকুলাম কমিটিতে আছি, শুধু একটাতে না। সো আমার মনে হয় যে এই কারিকুলামগুলো নিয়ে আমাদের সবার অনেক কাজ করার সুযোগ আছে, এবং আমাদের ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার যে গ্যাপটা আছে সেটা হয়তো কিছুটা কমেছে, কারণ আমরা 10-12 বছর ধরে এটা নিয়ে কাজ করছি ইন্ডাস্ট্রিগুলোর সাথে, মানে একাডেমিয়ার সাথে। সো আমার মনে হয় যে দের স্টিল রুম টু ইমপ্রুভ, এবং এখানে অনেক কাজ করার সুযোগ আছে। অফকোর্স আমরা যে রেভলিউশনারি বাংলাদেশ দেখছি, যেটাকে বাংলাদেশ 2.0 হিসেবে আমরা অনেকেই কোট করি। সো বেসিক্যালি এই এন্টায়ার বাংলাদেশে আমরা যে দেখছি যে দের ইজ লাইক রেভলিউশন অল দ্য ওয়ে থ্রু,
এডুকেশন সেক্টরে আপনি ইন দ্য ফিউচার বাংলাদেশে আপনি কি কি ডিফারেন্ট চেঞ্জেস আনতে চান? আপনার কাছে কি কি মনে হয় এই জিনিসগুলো করলে অ্যাকচুয়ালি আপনি যেভাবে বললেন যে দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকাডেমিয়া অ্যান্ড দ্য টেক ইন্ডাস্ট্রি, এই ডিফারেন্সটা আরেকটু আমরা মিনিমাইজ করতে পারবো? এই কথাটা এখন বলা খুব কঠিন, কারণ আসলে আমরা তো এআই এর যুগে চলে আসছি, জেনারেটিভ এআই, এবং আর কি আমি আর কি খুব শিওর না আমাদের ওভারঅল এডুকেশনটা কোন দিকে যাবে। কিন্তু এই পার্টটা বাদ রেখে কথা বলি আর কি। আমার মনে হয় যে আমাদের যে এডুকেশন যেটা আমাদের আছে এখন, হায়ার এডুকেশন, সেই হায়ার এডুকেশনটা বড় দুর্বলতা হচ্ছে যে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের যে ক্ষতিটা হয়ে যায় এখন আমাদের দেশে, সেটা আসলে ওই হায়ার এডুকেশনে এসে রিকভার করা খুব কঠিন হয়। কারণ আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন বেসিক্যালি কোনো কিছু স্মৃতিতে রাখা, মনে রাখতে পারার উপরে ডিপেন্ডেন্ট। ওখানে আসলে ক্রিটিক্যাল থিঙ্কিং বা বুঝে একটা জিনিস শেখার মধ্যে এনাফ ইনসেন্টিভাইজ করা হয় না ওটাকে। সো আসলে আমাদের ওখানে ক্রিটিক্যাল থিঙ্কিং বা বুঝে বা বুদ্ধি ধার দেওয়ার কাজগুলো আসলে প্রাইমারি এবং সেকেন্ডারিতে হয় না। যে ক্ষতিটা ছেলেগুলোর হয়, মানুষ তো আসলে শুরুর বছরগুলোতে যত ভালো শিখতে পারে, বয়স হয়ে গেলে কিন্তু অত ভালো শেখা যায় না। আমাদের ব্রেনের শেখার ক্ষমতা কমে যায় বয়সের সাথে সাথে। সো ওই জায়গাটাতে যে ক্ষতিটা হয়, ওটা আর কি আমরা যখন ছেলেগুলোকে পাই 4 বছরের জন্য ভার্সিটিতে এসে, তখন অনেক ছেলেপেলেই আছে দেয়ার লাইক মানে বিয়ন্ড রিপেয়ার আর কি, ওদেরকে আর ঠিক করা যাবে না। সো ওখানে একটা বড় লস হয়ে যায় আমাদের। তারপরে যে ছেলেগুলো থাকে ভার্সিটিগুলোতে অরিজিনাল উদ্দেশ্য ছিল হচ্ছে ওখানে জ্ঞান নিয়ে কাজ হবে, রাইট? আমরা আমরা রিসার্চ করব, নতুন নতুন জ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে এক্সপ্লোর করবো। আমাদের দেশে কিন্তু ভার্সিটির উদ্দেশ্য ওটা না, আমাদের দেশের উদ্দেশ্যে চাকরি পাওয়া। ঠিক আছে? সো আমরা আসলে ভার্সিটিগুলোকে একটা চাকরি পাওয়ার আগের একটা প্রি রিকুইজিট হিসেবে ধরে নিয়েছে। সো তাতে যেটা হচ্ছে, কিন্তু আবার ভার্সিটিগুলোর কারিকুলাম ডিজাইন করা হচ্ছে জ্ঞান তৈরির জন্য। সো ওই কারিকুলাম একভাবে তৈরি হচ্ছে কিন্তু আউটকামটা মানে নেসেসিটিটা ভিন্ন। সো এই জায়গাটা এখন এটা তো আসলে চট করে সমাধান করা যাবে না। যারা একাডেমিশিয়ান আছেন তারা মনে করেন যে না, রিসার্চ করাটাই জরুরি এবং এডুকেশনটা হওয়া উচিত রিসার্চ সেন্ট্রিক। আর আবার কিন্তু ছেলেরা বের হয়ে এসে দেখা যাচ্ছে 10%-এর কমও রিসার্চে যাচ্ছে, তাই না? সো বাকি 90%ই আসলে চাকরি করতে আসে, এবং চাকরি করতে যখন আসে তখন সেই ওই যে তত্ত্বীয় জ্ঞান যেটা সে শিখে আসে, সেটা প্রয়োগের সে জায়গা খুঁজে পায় না। সো ওই জায়গাটাতে যদি এরকম করা যেত যে মানে বিশ্ববিদ্যালয়গুলো যদি এটা একনলেজ করতো যে আমাদের বড় একটা জনগোষ্ঠী, মানে বড় একটা স্টুডেন্ট গ্রুপ আছে যারা আসলে চাকরি করতে যাবে, তাহলে পরে ইন্ডাস্ট্রির সাথে যে গ্যাপটা আছে, সো এটা ভাগ করে দেওয়া যায়। আমি একটা ছোটো একটা এক্সাম্পল বলি, যেমন প্রচুর পেপার লিখতে হয়, রিসার্চ পেপার করতে হয় ভার্সিটি পড়ার সময়। প্রতি জায়গাতেই যখন এটা পেপার লিখতে হয়, যদি একটা ছেলেকে অপশন দেওয়া হতো যে তুমি পেপারও লিখতে পারো অথবা প্রজেক্ট করতে পারো, সো এবং দুটো একইভাবে ক্রেডিটেড হবে, ঠিক আছে? তাহলে পরে কী হতো, যে ছেলেটা ইন্ডাস্ট্রির দিকে যেতে চায় সে প্রজেক্ট করে নিজেকে তৈরি করতো, করে সে বেশ কিছু প্রজেক্টের একটা পোর্টফোলিও বানাতো। তারপরে সে যখন ইন্টারভিউ দিতে আসতো, সে আমাকে বলতে পারতো, তো ভাই দেখেন আমি কিন্তু এই 10টা প্রজেক্ট করছি, এই 5টা প্রজেক্ট করছি, এই গিটহাবে আমার করা আছে, এই জায়গায় ডিপ্লয় করা আছে, দেখেন। আমি দেখে ও আচ্ছা, তুমি দারুণ দারুণ কাজ করছো, বি হ্যাপি টু হায়ার হিম। সো আমার মনে হয় যে এই গ্যাপটা পূরণের জন্য ইউনিভার্সিটির ভেতরে যারা আমাদের একাডেমিশিয়ান আছেন তাদের একটা একটু রিজিড তারা ওই জায়গাতে, যে তারা মনে করেন যে না, এটাকে খুব শক্ত করে ধরে রাখতে হবে একাডেমিকের দিকে, ওটাকে একটু রিল্যাক্স করে আমার মনে হয় যে একটু যদি ইন্ডাস্ট্রির সাথে কোঅপারেট করা যায় তাহলে ভালো হবে। যে স্টুডেন্ট যেই কাজটা করতে চায় সেটাই অ্যাকচুয়ালি। কিন্তু আমি যদি স্ট্যাটিস্টিক্স দেখি, অ্যাকচুয়ালি আপনি যেভাবে করে বললেন যে মোর অ্যান্ড মোর পিপল তারা কিন্তু যখনই তারা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয় বা কোনো একটা ডিগ্রি নেয় বা ইভেন তারা কোর্স করে বা স্কিল শিখে, ইনঅ্যাক্টিভ কেয়ার্সে এখানেও দেখেছি যে তাদের মেইন মোটিভটা হয় দিন শেষে আমরা আমাদের কোনো একটা ক্যারিয়ারের জন্য এই কাজটা করছি, নট বিকজ আমার এই জ্ঞান আরোহণ করতে হবে, জ্ঞান আমার ছড়িয়ে দিতে হবে, নট বিকজ আমি নিজেকে ডেভেলপ করবো, বাট বিকজ আমার পকেট ডেভেলপ করতে হবে। সো দ্যাট ইজ হোয়াট দে থিঙ্ক। হাউএভার তারপরেও আমরা কিন্তু দিন শেষে দেখি বাংলাদেশের অধিকাংশই, এবং একটা রিসেন্ট যা স্ট্যাটিস্টিক্সেও এই জিনিসটা এসেছে যে 47% অফ দ্য পিপল তারা যখন গ্র্যাজুয়েশন করে বের হয় তারা কিন্তু ইমিডিয়েটলি তারা জব পাচ্ছে না। তাদের মোর দেন 4 to 5 months চলে যায় টু গেট দেয়ার ফার্স্ট জব, অ্যান্ড ইভেন ইফ দে ডু গেট দেয়ার জব 70% অফ দেম সে দ্যাট তারা তাদের ফার্স্ট জব নিয়ে একেবারেই হ্যাপি না। সো আপনার কাছে কী মনে হয়, এত মানুষ তারা ক্যারিয়ার সেন্ট্রিক হচ্ছে কিন্তু দিন শেষে চাকরিও পাচ্ছে না? সো আপনি যেহেতু এই পর্যন্ত এত মানুষকে জব দিয়েছেন, আপনার ইনসাইটসগুলো একটু আমরা জানতে চাই। আমার মনে হয় যে আমি সব সেক্টর নিয়ে কথা বলতে চাই না, আমি খুব ছোট করে বলতে চাই যে আমরা যারা কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো যারা পড়ছে, সেটা কম্পিউটার সায়েন্স হতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে পারে, অনেকগুলো রিলেভেন্ট কাছাকাছি ডিপার্টমেন্টে আমাদের ছেলেরা পড়ে। সো ওই ডিপার্টমেন্টগুলো যখন ছেলেগুলোকে পড়িয়ে বের করে, আমার মনে হয় যে ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে কেন লেখাপড়া করব এইটা খুব ক্লিয়ারলি কেউ বলে না ওদেরকে।
সো যদি আমরা শুরু থেকেই মানে ইউনিভার্সিটিগুলো যদি এটা অ্যাকসেপ্ট করে নিত যে আচ্ছা আমরা কিন্তু একটা বড় গ্রুপ অফ ছেলেপেলেকে এখানে পড়াচ্ছি কারণ তাদেরকে চাকরি পেতে হবে, এবং আমরা যদি কোর্সগুলোকে ওই চাকরি পাওয়ার সাথে কিছুটা অ্যালাইন করতাম অ্যাটলিস্ট কিছু কোর্সকে, তাহলে পরে ওই ছেলেগুলো এমন কিছু স্কিল ডেভেলপ করে আসতো। মানে মেইন ব্যাপারটা চাকরিটা পায় না কেন, আসলে চাকরিটা পায় না হচ্ছে যে ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব প্রথম কথা হচ্ছে খুব বড় না, আবার খুব বড় লোক ইন্ডাস্ট্রিও না, আমরা একটু গরিব ইন্ডাস্ট্রি সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা। আমাদের আসলে আমরা চাই যে আমাদের অত বেশি খরচ করার ক্ষমতা নাই আর কি। একটা ছেলেকে আমি হায়ার করব, তারপরে তাকে আমি লম্বা সময় ধরে ট্রেনিং দিব, তারপরে সে তৈরি হবে আমার সফটওয়্যারে কাজ করার জন্য। এটা যদি দাবি করা হয় অধিকাংশ কোম্পানি এই কমিটমেন্টটা অ্যাফোর্ড করতে পারবে না। সো কোম্পানিগুলো চাই হচ্ছে একটু তৈরি ছেলে পেলে। সো যে ছেলেগুলো চাকরি পেয়ে যায় তারা আসলে একটু বেশি তৈরি। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে যে বাকিদেরকে একটু তৈরি হতে হবে। তো তৈরি হওয়ার কাজটা কীভাবে ঘটবে? সেটা তো ইউনিভার্সিটির বাইরে ঘটার কোনো সুযোগ নেই, ইউনিভার্সিটি থাকার সময় তৈরি হতে হবে। সো যদি এরকম হতো যে ইউনিভার্সিটিগুলো শেষের 1 বা 2 বছর একটু ফোকাস করতো যে এই ছেলেটাকে আমি এমপ্লয়েবল করবো কীভাবে সেই জায়গাতে। সো ইউনিভার্সিটিগুলো যদি ছোটো একটা ডিপার্টমেন্ট করতো বা কমিটি করতো যে যেখানে আমি কীভাবে ছেলেগুলোকে এমপ্লয়েবল করতে পারি, কোন কোন স্কিলগুলো শেখালে, ইন্ডাস্ট্রি থেকে কিছু লোকজন ডেকে নিয়ে তাদের সাথে কথা বলালো তাদেরকে, এই নিয়মিত ইন্টারাকশনগুলো হলে আমার মনে হয় যে আরও বেশি ছেলে পেলে এমপ্লয়েবল হতো। মোস্ট ডেফিনেটলি। উইথ দ্যাট বিং স্যার, এই যে ট্রেনিংয়ের ব্যাপারটা আপনি এখানে বললেন, আমরা অনেকেই এখানে দেখি যে 4 বছর তারা পড়ে তারা দিন শেষে যখন একটা জবে ঢুকে, আমিও আমার ফ্রেন্ডসদের অনেকের কথাই বলছি, তারা বলে যে ওয়াও আমি এই জিনিসগুলো কাজ করতাম কিন্তু স্কুলে বা ইউনিভার্সিটিতে আমি এগুলো কিছুই শিখিনি। হয়তো বা এরকম অনেকে আছে যারা তাদের গ্রেডসের পিছনে দৌড়িয়েছে, কীভাবে টিচার্সদেরকে আরও ইমপ্রেস করবে, কীভাবে খাতা ভরে ভরে লিখবে, যেটাকে আমি বলি অনেকে আছে যারা সিজিপি এর উপরে পিছনে দৌড়িয়েছে রাদার দ্যান ডেভেলপিং দেয়ার স্কিলস। সো আপনার কাছে আমি এটা অ্যাকচুয়ালি প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি রাইট নাও একজন একাডেমিশিয়ানও এবং যেভাবে বলেন একজন প্রোগ্রামারও, সিজিপিএ নাকি স্কিলস কোনটা বেশি ইম্পর্টেন্ট? আমার মনে হয় সিজিপিএকেও ছোটো করে দেখার কিছু নাই। অবশ্যই, ঠিক আছে, আমরা আর কি অনেক সময় বেশি আবেগতাড়িত হয়ে বলি সিজিপি এর কোনো দরকার নেই। সো সেটাও সত্যি না, কারণ সিজিপি আসলে তো কিছু একটা মিন করে। সিজিপি মিন করে যে সে অ্যাটেন্টিভ ছিল, সে এফোর্ট দিতে পারে। একটা হায়ার সিজিপি এর একটা ছেলে আর লোয়ার একটা সিজিপি এর ছেলের মধ্যে একটা ডিস্টিংটিভ ডিফারেন্স, অন্য সব ফ্যাক্টর আমি বাদ দিচ্ছি, ও অনেক চেষ্টা করছে, ও খাটে বেশি। সো সিজিপি একটা কিন্তু একটা মার্কার যেটা থেকে আমি কিছুটা ওই মানুষের সম্পর্কে আন্দাজ করতে পারি, মানে তার ডিসিপ্লিন যে সে যে আছে, সে যে 4 ইয়ার অ্যাকচুয়ালি কষ্ট করেছে। সিজিপি একটা ভ্যালু ডেফিনেটলি ক্যারি করে, নাহলে তো সে না স্কোর পেতো, নাম্বার পেতো না। তার মানে সে পড়তে পারে, সে বোঝে, সে লিখতে পারে। সো দিজ আর অল স্কিলস দ্যাট উই ওয়ান্ট ইন মাই অর্গানাইজেশন অ্যাজ ওয়েল। সো সিজিপি ইজ ইম্পর্ট্যান্ট, বাট দেন এগেন আমার সিজিপি খুব ভালো কিন্তু আমরা সিম্পল প্রোগ্রাম লিখতে পারি না, সেটাও তো আবার, এটা হচ্ছে দুইটা আলাদা এক্সট্রিম আর কি। আমি বলতে চাচ্ছি যে কোনো এক্সট্রিমিজমই আসলে ভালো না। ঠিক আছে, আমরা আর কি যে কোনো জায়গাতে এক্সট্রিমিজম সবসময় আসলে খারাপ। হ্যাজ টু বি আ ব্যালেন্স বিটুইন দ্য টু। সো আমার মনে হয় যে ওইটাই জরুরি আর কি, যে সিজিপিও যে একদম দুর্বল হতে হবে ওরকম না, আবার একদমই প্রোগ্রামিং পারবে না সেটাও জরুরি না। আবার এই সেম ধারণাটা আমার ধারণা একাডেমিক যারা চালান তাদেরও বোঝা দরকার। ওনাদের কারেন্ট সিস্টেমটা খুব সিজিপিএ বায়াসড, ওনারা সব কিছুই ওই দিকে নিতে চান, কারণ হচ্ছে ওনাদের ইনসেন্টিভটা ওই দিকে। একজন প্রফেসর, তার আন্ডারের ছেলেরা যদি 10টা পেপার লেখে, ওনার জন্য সেটা একটা সম্মানের ব্যাপার, অ্যাচিভমেন্ট। একটা প্রফেসরের একটা ছেলে বাংলাদেশে একটা ভালো কোম্পানিতে কাজ করতেছে, ওটা ওনার জন্য অত ইম্পর্টেন্ট না, ওটা উনি অত কেয়ার করেন না। ঠিক আছে, সো ওইখানে ইনসেন্টিভটা আসলে ডিফারেন্ট। সো ওই ইনসেন্টিভটাও যদি আমরা একটু চেঞ্জ করতে পারি, আসলে তো কোনো কিছু জোর করে হয় না। আমাদের যে কোনো একটা এরকম একটা ওপেন মার্কেট সিচুয়েশনে আমাদের মনে হয় যে যেটা জরুরি সেটা হলো যে আমরা রাইট ইনসেন্টিভ অ্যাট রাইট প্লেসেস যদি আমরা দিতে পারি, দেন সিস্টেম উইল ইভেনচুয়ালি ওয়ার্ক আউট। অফকোর্স। আমরা যেহেতু এত কিছু নিয়ে আলোচনা করছি, উইথ দ্যাট বিং সেড আমরা একটা বইকে একটু নিয়ে ডিটেলসে বলতে চাই, যেহেতু আপনিও বলেছেন যে ইউ আর ভেরি মাচ ইনটু বুকস। সো অ্যালেক্সুর একটা বই আছে, দ্যাট ইজ সিস্টেম ডিজাইন ইন্টারভিউ। সেখানে একটা পার্টিকুলার কোয়েশ্চেন তাকে করা হয়েছে সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে। এই যে দিস পার্টিকুলার কোয়েশ্চেন, আমরা যদি বলি হাউ ডু ইউ ডিজাইন আ ইউআরএল শর্টেনিং ডিভাইস, এরকম টাইপের আরও অনেক প্রশ্ন কিন্তু প্রায়ই ইন্টারভিউতে আসে। সো আমার কোয়েশ্চেন ইজ যে এই যে আপনিও যদি একই রকমভাবে এরকম একটা সিস্টেম শুরু করেন নিজের থেকে, আপনার কাছে কী মনে হয় আপনি কীভাবে শুরু করবেন? প্রথমত এই বইটা আমি পড়ি না। আমি আসলে ইন্টারভিউয়ে কী ধরনের কোয়েশ্চেন করা হয়, সেগুলোর উত্তর কীভাবে দেওয়া হবে, ইন্টারভিউ প্রিপারেশান, এই ব্যাপারটার সাথে খুব একমত না আর কি। ঠিক আছে, আমি ইন্টারভিউতে আসলে ইন্টারভিউয়ের জন্য খুব রেডি হয়ে আসছে, ওটা একটা পরীক্ষার মতো বিবেচনা না করে আই উড রাদার প্রেফার
যে আসলে সেই মানুষটা কী ধরনের কাজ করছে, কী ধরনের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি তার বিং আছে। অ্যান ওপেন বুক। হ্যাঁ, বি অ্যান ওপেন বুক আর কি, রাদার দ্যান একটা খুব ফ্যাব্রিকেটেড একটা পিকচার ওই মানুষের আমাকে মধ্যে দেওয়া। এই চেষ্টাটা আর কি আমি অতখানি না, আমি পার্সোনালি ওটার সাথে অত ফিল করি না। এই ধরনের সলিউশন তো আমরা ডিজাইন করেছি যেটা আর কি হাইলি স্কেল করতে হবে। এটা তো এক্সাম্পল মাত্র যে আসলে এটা। সো সাপোজ আমি যদি একটা ইউআরএল শর্টিং সার্ভিস, তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে মেইন চ্যালেঞ্জগুলো আসলে কি। একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ইউআরএলটা শর্ট করবো আমি, তার মানে আমার একটা ভালো একটা হ্যাশিং অ্যালগোরিদম লাগবে। সো হ্যাশিং করে আমি হ্যাশটাকে কোনো একটা জায়গাতে রাখবো, তারপরে সেই এমন একটা জায়গাতে রাখবো যেখানে আমি সেটাকে ইজিলি চেক করতে পারি যে আরেকটা হ্যাশ ওটার সাথে কনফ্লিক্ট করছে কিনা। সো দেন হাউ ডু আই স্কেল ইট ইন এ ওয়ে, কতখানি স্কেলে আমরা চাই। আমার সাপোজ আমরা যদি একটা 8 ডিজিটের একটা আলফা নিউমেরিক হ্যাশ ক্রিয়েট করি, আমার ধরনের 1 ট্রিলিয়নেরও বেশি কম্বিনেশন ওখানে পাওয়া যাবে। সো দেন উই ক্যান পুট ইট ইন টু লাইক সাম কাইন্ড অফ ইন মেমোরি সার্ভার, লাইক রেডিসের মতো একটা জায়গাতে রাখতে পারি। দেন উই ক্যান স্টোর ইট ইন টু এ ডিস্ট্রিবিউটেড ডেটাবেস সিস্টেম যেটা রিজিওনালি সেগ্রিগেটেড। অ্যান্ড দেন আমার মনে হয় যে ওভারঅল আর কি মানে এটা একটা ডিস্ট্রিবিউটেড সিস্টেম দিয়ে ডিজাইন করতে হবে, একটা ম্যাসিভলি ডিস্ট্রিবিউটেড সিস্টেম হতে হবে। যেমন এটা ফর এক্সাম্পল, এটা একটা মনোলিথিক সিস্টেম দিয়ে ডিজাইন করা খুব কঠিন। ইট হ্যাজ টু বি, অনেক সময় আমাকে অনেক জিজ্ঞেস করে যে কেন মনোলিথ থেকে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। এটা একটা ভালো এক্সাম্পল আর কি, এরকম একটা সলিউশন একটা মনোলিথ দিয়ে ডিজাইন করা অলমোস্ট ইম্পসিবল। সো এটা আমাদেরকে অবশ্যই ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিজাইন করতে, যেখানে আর কি আমাদেরকে হ্যাশিং থাকবে, একটা কলিশন ডিটেকশন থাকবে একটা জায়গাতে। দেন ইউ হ্যাভ টু স্টোর ইট ইন এ প্রপার ওয়ে, অ্যান্ড তারপরে যখন একটা কুইরি আসবে এটাকে খুবই ফাস্ট আমাকে সার্ভ করতে পারতে হবে, রিডিরেক্ট করতে পারতে হবে। দ্যাট রিকোয়ার্স এ লার্জ এন্টারপ্রাইজ গ্রেড সলিউশন আর্কিটেকচার, যেটা ম্যাসিভলি ডিস্ট্রিবিউটেড, মাইক্রোসার্ভিস আর্কিটেকচার ড্রিভেন, অনেক মেমোরি ডিপেন্ডেন্ট, মানে হাই মেমোরি ইউজেস থাকবে যাতে আমি খুব ফাস্ট ডেলিভারি করতে পারি, খুব ফাস্ট ডেটাবেস অ্যাক্সেস থাকতে হবে। এই ধরনের সিস্টেম আমাকে ইভেন্চুয়ালি ডিজাইন করতে হবে এটার জন্য। অফকোর্স আপনি ওভারঅল মেনশনও করেছেন যে আপনি স্কেলেবিলিটি নিয়ে অনেক চ্যালেঞ্জেস ফেস করেছেন, অনেক চ্যালেঞ্জের কাজগুলোও করেছেন ইন দিস 25 ইয়ার্স অফ ইয়োর ক্যারিয়ার। সো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার সবচেয়ে বড় স্কেলিং চ্যালেঞ্জ কোনটা ছিল অ্যান্ড হাউ ডিড ইউ রিকভার ফ্রম ইট? আমরা এখন যে প্রজেক্টটা করতে যাচ্ছি এটা আর কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। সেটা হচ্ছে যে আমরা ব্র্যাক আইটি থেকে ব্র্যাকের জন্য একটা এন্টারপ্রাইজ গ্রেড সলিউশন ডেভেলপ করছি এখন। সো সেটাতে অলমোস্ট প্রায় 5,000 ব্রাঞ্চ থেকে প্রত্যেক দিন লক্ষাধিক লোক সেটা ব্যবহার করবে। ও ওয়াও। এবং এটা আর কি হিউজলি ট্রানজ্যাকশনাল সিস্টেম হতে যাচ্ছে। সো এটার চ্যালেঞ্জটা ম্যাসিভ। আমরা এটার আর্কিটেক্ট করার চেষ্টা করছি এই মুহূর্তে, এবং আমার ধারণা যে আমাদের মানে 100,000 রিকোয়েস্ট পার সেকেন্ড টিপিএসে সার্ভ করতে পারতে হবে এটা থেকে। সো এর আগে আমরা বিভিন্ন ধরনের সলিউশন তৈরি করেছি। ফর এক্সাম্পল আমরা ফুড ডেলিভারি সিস্টেম যখন তৈরি করেছি তখন হিউজ স্কেলেবিলিটি চ্যালেঞ্জ ছিল সেখানে, যে হাজার হাজার লোক ফুডের মেনু দেখছে। আমরা ফুড পান্ডা সাপোজ, ফুড পান্ডা যদি বানাতে চাই, অনেক অসংখ্য মানুষ ফুড দেখছে, অর্ডার করছে। সো কীভাবে আমি এমন একটা সিস্টেম ডিজাইন করবো যেখানে যে মুহূর্তে অনেক লোক শুধু ফুড দেখছে কিন্তু মাত্র 10% লোক অর্ডার করছে, তাহলে যে লোকগুলা মেনু দেখছে তার কারণে যে 10% লোক অর্ডার করছে তাদের প্রসেসটা যেন স্লো না হয়ে যায়। অর্থাৎ ওইখানে অনেক লোড বেশি মেনু দেখাতে, কিন্তু আবার যে অর্ডার করতে যাচ্ছে সেই কারণে যদি অর্ডার প্রসেসটা স্লো হয়ে যায় তাহলে কিন্তু হলো না, কারণ ও তো আমাকে টাকা দিবে, সো ওকে আমাকে আগে সার্ভ করতে হবে, তাই না? যে অর্ডার করতে এসছে, যে মেনু দেখছে সে তো এখনও কমিটেড না আমার ব্যাপারে, সে তো জানে না এখনও কে কিনবে। সো তার মানে আমাকে এমনভাবে সেগ্রিগেট করতে পারতে হবে যেন ওইটার কারণে এটা এফেক্টেড না হয়। সো এইভাবে আর কি আমরা স্কেলেবিলিটি চ্যালেঞ্জগুলোকে বিভিন্ন সময় অ্যাড্রেস করতে বাধ্য হয়েছে। যেমন ফর এক্সাম্পল আমরা যখন সুইস লাইফের জন্য কাজ করেছি, সুইস লাইফ তো একটা বড় অর্গানাইজেশন যারা বিভিন্ন দেশে ইউরোপে অপারেট করে, এবং এই সমস্ত জায়গা থেকে রিকোয়েস্ট আসছে একটা সিস্টেমে যেটা আমরা ওখানে হ্যান্ডেল করেছি। সো আমরা প্রচুর এরকম বড় বড় সলিউশন ডিজাইন করেছি, ডেভেলপ করেছি যেখানে স্কেলেবিলিটি চ্যালেঞ্জগুলো ছিল। অফকোর্স, এবং আপনি যেভাবে করে ইনক্লুড করলেন যে লাস্টে যে ফাইনাল যে কনজিউমার হবে তার জন্য কাজটা আরও ইজি করে দেওয়াটা, দ্যাটস মোর ইম্পর্ট্যান্ট দ্যান আ পোটেনশিয়াল কাস্টমার। এবং কাস্টমারের যে ব্যাপারটা একটা আছে, মার্কেটিংয়ের ভাষায় আমরা বলি কাস্টমার ইজ দ্য কিং। অ্যান্ড কোনো একটা কাস্টমারকে যদি আমি রিটেনশন করতে চাই, মানে আমরা যদি একজন কাস্টমারকে ধরে রাখি, সেইটার সাকসেস রেট হচ্ছে 75% মোর দ্যান আমি নতুন কাউকে যদি আমি পাই। অবশ্যই। সো দিন শেষে সেই ব্যাপারগুলো অবশ্যই
অবশ্যই খেয়াল রাখতে হবে। উইথ দ্যাট বিং সেড, আপনি যে অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলেন যে অ্যাপ্লিকেশনটা যে খুবই স্লো যদি রান করে, অবশ্যই যে কোনো একটা কাস্টমার বিরক্ত হয়ে যাবে। এবং আমি জেনারেলি একটা অ্যাপ রান করার টাইমে দেখবো এটা খুবই ইউজার ফ্রেন্ডলি নাকি, আমি দেখবো যে এটার মধ্যে UI UX এখানকার যে অ্যাট্রাকটিভনেসগুলো আছে এগুলো ঠিকঠাক আছে কিনা। এর পাশাপাশি যদি খুব স্লো হয়ে যায় তাহলে আমার জন্য তো খুবই ঝামেলার একটা ব্যাপার। সো আপনি যেহেতু ওভারঅল পারফরমেন্স অপটিমাইজেশনেরও এক্সপার্ট, সো আপনি এক্সপার্ট হিসেবে এই সলিউশনটা কিভাবে দিবেন? আসলে সফটওয়্যার খুব সহজ কিছু কারণে স্লো হয়, এটা তো জটিল কোনো প্রবলেম না। সফটওয়্যার মূলত স্লো হয় হচ্ছে যে আমি খারাপ কোড লিখছি সেই কারণে। সফটওয়্যার স্লো হয় হচ্ছে যে আমি যে ডেটাবেসটা ব্যবহার করছি, আমার যে ডেটাবেসটাকে আমি ঠিকমতো ম্যানেজ করতে পারছি না ওই জন্য। আর তৃতীয় কারণটা হচ্ছে যে আমার এই সফটওয়্যারে যে আইও হচ্ছে, আইওটা ইফিশিয়েন্ট না। এই তিনটাই মেইন কারণ সফটওয়্যার স্লো হওয়ার। সফটওয়্যার আসলে এর বাইরে, সো আমি যে কোডটা লিখেছি ওই কোডটা যদি খারাপ হয়, খারাপ মানে কীরকম, যে আমি কোডটা এমনভাবে লিখেছি যেন ওই কোডটা যে কম্পিউটারে চলছে তার পুরা ক্যাপাবিলিটি ব্যবহার করতে পারছে না, অথবা খারাপভাবে ব্যবহার করছে। ফর এক্সাম্পল, আমি প্রায়শই দেখেছি সফটওয়্যার যারা লেখেন তারা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন চলছে, সেই অ্যাপ্লিকেশনটা ওই কম্পিউটারে থ্রেডিং মডেলটা ঠিকভাবে ব্যবহার করছে না, অথচ সে থ্রেড ব্লক করে রাখছে, সে সিঙ্ক্রোনাস রিকোয়েস্ট করছে আয়োর জন্য। সো তখন কী হচ্ছে, ওই সফটওয়্যারে ওই কম্পিউটারে যে থ্রেডগুলো আছে থ্রেডগুলো বিজি হয়ে থাকছে, সে নতুন রিকোয়েস্ট সার্ভ করতে পারছে না। ওইটা ঠিক করলে দেখা যাবে কি ওই সফটওয়্যারের পারফরমেন্স 100 টাইমস বেটার হয়ে গেল। আবার দেখা গেল যে আমি একটা ডেটাবেস ডিজাইন করেছি, সেখানে ডেটাবেসের স্কিমাটা আমি ঠিকভাবে ডিজাইন করিনি। আমি ডাটা রিড করছি, এত কমপ্লেক্স আমার প্রত্যেকটা রিড, এত বেশি জয়েন করা লাগছে, এত নর্মালাইজ করে আমি রেখেছি ডাটাটা যে প্রত্যেকটা রিডে আমার হিউজ সিপিইউ কনজাম্পশন হচ্ছে। আমি ঠিকমতো ইন্ডেক্স করিনি। সো আমার কুয়েরিগুলো স্লো থাকার কারণে কী হচ্ছে, আমার ডেটাবেসের যে আমার কানেকশন পুল আছে সেটা সারাক্ষণ বিজি হয়ে থাকছে, ডেটাবেস চোক করছে। আরেকটা হচ্ছে আইও হচ্ছে যে আমরা যখন নেটওয়ার্ক ডিজাইন করি, নেটওয়ার্ক ডিজাইনের সময় আমরা অনেক সময় আইওটার ব্যাপারে ঠিকভাবে খেয়াল রাখি না, যে আমি যে সার্ভারগুলো নিয়েছি তাদের আইও কীরকম, আমি যে হার্ড ডিস্কটা ব্যবহার করছি সেটার আইও কীরকম। সো আইওর জায়গাতেও চ্যালেঞ্জ থাকতে পারে। সো আমার মনে হয় তিনটা জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি একটু খেয়াল করলে, আর্কিটেকচার মানে সফটওয়্যার কীভাবে বানানো হচ্ছে, ডেটাবেসটা আমি কীভাবে ডিজাইন করছি, আর আইও হচ্ছে কিনা ঠিক মতো, আমার মনে হয় যে কোনো সফটওয়্যারকে ফাস্ট করা সম্ভব। অফকোর্স। এর পাশাপাশি আমরা যেহেতু টেকনোলজি নিয়ে অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম, আমরা এই ব্যাপারগুলোও জানলাম। যদি আমি বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, আপনি যেভাবে করে বললেন যে আপনার ওভারঅল ইন্টারেস্টটা বা গ্রো হয়েছে যখন আপনি ক্লাস 10-এ ছিলেন, এবং তখন যেভাবে আপনি মেনশন করলেন আপনার ইয়োর স্ট্রাগলস, এটাকে কিছুটা স্ট্রাগলসে বলবো এবং কিছুটা মজার একটা ব্যাপার বলবো, বিকজ আপনি এক্সপ্লোর করে করে আপনি নিজেকে ডেভেলপ করতে পেরেছেন। বাট হিয়ার আমরা রাইট নাও যারা জেন জি আছি বা অ্যালফা জেন যারা আছি, আমরা এখন এত ইনফরমেশনের কাছে উই আর লাইক ওভারঅল আমরা এতটা ওয়াইড স্প্রেড ইনফরমেশন পাচ্ছি এই গ্লোবালাইজেশনের যুগে। ইটস লাইক উই হ্যাভ দ্য ওয়ার্ল্ড ইন আওয়ার হ্যান্ডস, সব ধরনের ইনফরমেশনই আছে। এবং এই কারণেই আমি বলবো যে বাংলাদেশের রাইট নাও টেক কমিউনিটির মধ্যে যারা ইনভলভ আছে তারা কিন্তু অনেক বেশি, আমি বলবো এক্সপোনেনশিয়াল গ্রোথ তাদের মধ্যে আছে। বাংলাদেশের টেক কমিউনিটিকে আপনি কিভাবে দেখেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার তাদেরকে নিয়ে? আমি তো খুব ছোট মানুষ, পুরো বাংলাদেশের কমিউনিটি নিয়ে বড় কোনো প্ল্যান করার ক্ষমতা রাখি না। আমার মনে হয় যে এই আমাদের যে টেক কমিউনিটিটা আছে সেই টেক কমিউনিটির একটা অংশ যারা একটু সিনিয়র পজিশনে আছেন বিভিন্ন অর্গানাইজেশনে, ওনারা আর কি অনেক কমফোর্টেবল হয়ে গিয়েছেন। সো ওনারা নতুন তেমন কিছু শেখেন না, ঠিক আছে, অনেক আগের জিনিসপত্র যেগুলো জানতেন ওগুলো নিয়েই কাজ করছেন, এবং ওই অর্গানাইজেশনগুলোর লিডিং পজিশনগুলোতে ওনারা আছেন, এবং ওনারা ওই অর্গানাইজেশনগুলোকে মূলত ওই একটা 2010-12 সালের যে টেকনোলজি স্ট্যান্ডার্ড ছিল সেখানেই ধরে রেখেছেন। তারপরে কিন্তু ম্যাসিভলি ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু ওনারা আসলে নিজেরা ব্যক্তিগতভাবে তো আগ্রহী না, কারণ দে আর ভেরি কমফোর্টেবল উইথ দোজ অর্গানাইজেশনস। এবং অনেক বড় বড় অর্গানাইজেশন যেখানে এরকম পজিশনে এমন লোকজন আছে যারা নতুন জিনিসপত্রের ব্যাপারে অত আগ্রহী না। আমার মনে হয় যে ওনারা একটা বড় চ্যালেঞ্জ আমাদের এই ওভারঅল ইন্ডাস্ট্রিকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় ওনাদেরকে একটু ওপেন এন্ডেড হতে হবে, নতুন নতুন জিনিসপত্র আগ্রহ। ইয়াং ছেলেরা দে আর ভেরি ইন্টারেস্টেড, দে রিয়েলি ওয়ান্ট টু নো, লার্ন। এবং আমরা আসলে আমরা তো বলি যে না ছেলেরা লেখাপড়া করে না, কিন্তু তারপরেও কিন্তু আমি যখন মানে একটা একটা গ্রুপকে দেখি, তার মধ্যে একটা গ্রুপ অফ পিপল থাকে, দে আর ভেরি মাচ মোটিভেটেড, দে রিয়েলি ওয়ান্ট টু ডু থিংস, দে রিয়েলি ওয়ান্ট টু লার্ন স্টাফ। এখন যে প্রবলেমটার কথা আপনি বললেন যে এত বেশি ইনফরমেশন, এখানে কেউ ফোকাস খুঁজে বের করা খুব কঠিন, যে আমি কিসে ফোকাস করব। আর সারাক্ষণ বাজওয়ার্ডগুলো আসতে থাকে, তো কিছুদিন আগে ব্লক চেন গেল, তারপরে আসলো AI, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, ঠিক আছে, তারপরে এখন আসছে AI, জেনারেটিভ AI। সো
এগুলো তো খুব লুক্রেটিভ ওয়ার্ডস আর কি, এগুলো সিভিতে লিখতেও ভালো লাগে, আমি ওটা পারি, কিন্তু আমি আসলে অত ভালো পারি না, কিন্তু সিভিতে তাও লিখি এবং একটু কিছু করে লিখে দিই সিভির মধ্যে। তা আমার মনে হয় যে ওই জায়গাটাতে আমার মনে হয় একটা ওভারঅল আমাদের জেনারেশনাল এবং একটা ইন্টারন্যাশনাল একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, যে অ্যাটেনশন স্প্যান। সো আমরা কোনো কিছুতে খুব বেশিক্ষণ ফোকাস করতে পারি না, এবং আমাদের এই যে সোশ্যাল মিডিয়াগুলো এগুলো তো খুব মানে ভেরি ওয়েল ডিজাইন টু অ্যাবিউজ দ্যাট আর কি। সো আমাদের এই যে মানে ডুম স্ক্রলিং থেকে শুরু করে অন্যান্য যা কিছু আমরা করছি কন্টিনিউয়াসলি একটার পর একটা ইনফরমেশন, সো আমাদের ব্রেন তো ডোপামিন রিলিজ করে, সো ওটা কন্টিনিউয়াসলি আমাদের ডোপামিন সাইকেলের মধ্যে রাখে। কিন্তু আসলে কোনো কিছুতে গভীরতায় যেতে গেলে ওটা একটা কষ্টকর কাজ, ওটা আসলে একটু কষ্ট না করলে হয় না, এবং ওটা খুব আরাম না আর কি। সো আমার মনে হয় যে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি এবং নিজের মাথা খাটানোর যে ব্যাপারটা, ওইটার বিরুদ্ধে একটা স্রোত চলছে এখন, যে মাথা অত ব্যবহার করব না, তার চেয়ে খুশি থাকি ওটাই বেশি জরুরি আর কি। কিন্তু মাথা ব্যবহার করতে গেলে খুশি একটু কমে যায়, একটু কষ্ট হয়, এবং আমরা কঠিন কিছু শিখতে চাই না এই জন্য, যে কোনো কিছু একটু কঠিন লাগলে উই মুভ অন টু দ্য নেক্সট থিং, বিকজ লট অফ নেক্সট থিংস টু এক্সপ্লোর। সো আমার মনে হয় যে ইটস বেটার টু ফাইন্ড সামথিং দ্যাট ইউ আর প্যাশনেট অ্যাবাউট and then put some concentrated effort onto that. I think that is the right way to go. সেটা যে কোনো কিছু হতে পারে। If you think AI is a good thing, fine. But don't fall for যে ঠিক আছে একটা buzzword and I really want to go into it without knowing what it is or if I'm even passionate about. only because এটা আমার ক্যারিয়ারে in the future হ্যাঁ, আমার মনে হয় যে find something that you are passionate about and focus into that, and then probably you will find out you are not passionate about it, then pick something else. But like, give it some time, একটু গ্রোথ হোক, দেন ইউ উইল ফিগার আউট যে হাউ ইউ আর গোনা ডু। অফকোর্স টাইম এখানে প্রয়োজনীয়, এবং যখন আমরা নতুন কিছু শিখি, আমি জাস্ট এটাতে অ্যাড করতে চাই, দের ইজ দিস থিং কল দ্য ডানিং ক্রুগার এফেক্ট, যে শুরুর দিকে আমরা যখন কোনো কিছু শিখি আমাদের মনে হয় যে ওয়াও আমি এখানে সব পারি, ওয়াও দিস সো এক্সাইটিং, আমি খুব ইজিলি বের করে ফেলতে পারবো, ইন্টারনেটেই তো কত রিসোর্সেস আছে অ্যাভেলেবল আছে। আস্তে আস্তে করে আমরা শিখতে যাই, পরে মনে হয় যে নো দের ইজ মোর টু দিস, আমি নিজে অ্যাকচুয়ালি এত ভালো না, আরও শিখি অ্যান্ড দেন যেভাবে করে আপনি বললেন যে নিজের মাথার ধার করার যে ক্ষমতাটা, আস্তে আস্তে করে আমাদের নলেজগুলো শার্প হচ্ছে, অনেক কষ্ট করতে হচ্ছে, বাট দেন আমরা কিন্তু সেই ওই মাস্টার লেভেল অফ এক্সপার্টিজে চলে যাই। যেরকম কিন্তু আমরা খুব বাংলাদেশের কাছে যে পার্শ্ববর্তী দেশগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখছি, যেমন ইন্ডিয়া, ওয়ান্স আপন আ টাইম, আমি যদি বলি যে আজ থেকে আরও 50 or 60 or even 100 years ব্যাক আমি যদি কাউকে প্রশ্ন করতাম, কেউ ভাবতেই পারতো না যে ইন্ডিয়া একটা আইটি সেক্টরের জন্য এত বড় একটা রেভলিউশন হয়ে দাঁড়াতে পারে ওয়ান ডে। অ্যান্ড ইন্ডিয়াতে যেরকম আমরা দেখি দ্য রেট অ্যাট উইচ স্টার্ট আপস তৈরি হচ্ছে, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কবে গিয়ে সেই রকম একটা লেভেলে রেভলিউশন পাবে? ওই রকম রেভলিউশন আমাদেরকে পেতেই হবে এরকম না, আমরা আসলে কাউকে কপি করতে পারবো না। আমাদের এখানে সোশিও ইকোনমিক সার্কামস্ট্যান্সেস ওভারঅল ইজ ভেরি ডিফারেন্ট দ্যান ইন্ডিয়া। সো আমরা দেশ হিসেবে ছোট, আমাদের মার্কেট অনেক ছোট, আমরা অনেকগুলো ট্রেন মিস করেছি। আমরা ইন্ডিয়া যে সময় থেকে এই ইন্ডাস্ট্রিতে ইনভলভ হয়েছে, আমাদের এখানে নীতি নির্ধারক পর্যায়ে যারা ছিলেন তারা শুরু থেকে ওইগুলোকে অ্যান্টিসিপেট করতে পারেননি, এবং আমরা আসলে ওই অপরচুনিটিগুলো মিস করেছি টু সাম এক্সটেন্ট। সো আমরা আসলে ইন্ডিয়াকে কপি করতে পারবো না। নো সো গিভেন দ্যাট আর কি, আমার মনে হয় যে আমাদেরকেও একটু ফাইন্ড আওয়ার ওন ওয়ে, যে আমরা কোন জায়গাতে ভ্যালু ক্রিয়েশন করতে পারি, এবং আমাদের লোকাল সবচেয়ে বড় যেটা সুবিধা আমি যেটা মনে করি যে আমাদের বাংলাদেশে যারা পড়াশোনা করছেন এখন, এবং যারা যে বাংলাদেশ ইজ নট দ্য অনলি প্লেস ইউ হ্যাভ টু ওয়ার্ক, ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড ইজ ইউর অয়েস্টার এক্স্যাক্টলি। সো এখন ইফ ইউ আর গুড, আই থিঙ্ক ইউ উইল গেট এ জব এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সো আমার মনে হয় যে ওই চিন্তাটা না করে আমার মনে হয় যে যেটা জরুরি সেটা হলো যে আমরা জাস্ট নিজেদেরকে তৈরি করি ঠিকভাবে, এবং দেন ইন্ডাস্ট্রিও যখন এরকম স্কিল লোক পাবে ওরাও ভালো করা শুরু করবে, ওরাও বড় হবে। আমাদের দেশে কিন্তু আগে 500,000 লোকের কোম্পানি কম ছিল, এখন কিন্তু বেশ কয়েকটা কোম্পানি তৈরি হচ্ছে যারা 1000 লোকের কাছাকাছি হয়ে যাবে কিছুদিন পরে, ঠিক আছে। ব্রেন স্টেশন অলরেডি আমার ধারণা 800-900 লোক হয়ে গেছে। সো রাইসুল ভাই ডিড অ্যান অ্যামেজিং জব। সেলিস অলরেডি 700 লোকের কোম্পানি হয়ে গেছে, 600-700 লোকের। সো এরকম আরও অনেকগুলো কোম্পানি আছে যারা বড় হচ্ছে, অনেক লোক কাজ করছে সেখানে। সো আমার মনে হয় যে ওই গ্রোথটা হচ্ছে ধীরে ধীরে, অনেক অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, অনেক নতুন নতুন কাজের সুযোগ আসছে, এবং আমরা যদি কন্টিনিউয়াসলি শিখতে থাকি, আমার কথা হচ্ছে অ্যাজ এ পার্সন আমার আসলে দুনিয়ার অত কিছু নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আই শুড বি গুড অ্যাট সামথিং, অ্যান্ড দ্যাট ইজ সামবডি হু নিডস দ্যাট।
সো ওই লোকটা আমাকে খুঁজে নিবে আসলে আমি যদি কোনো একটা কিছুতে যদি আমি ভালো হই, সেটা আমি একটা ভালো ইউএক্স ডিজাইনার হতে পারি, সেটা আমি ভালো কিউএ হতে পারি, সেটা আমি ভালো প্রোগ্রামার হতে পারি, আমি ভালো বিজনেস অ্যানালিস্ট হতে পারি। ইফ আই এম গুড অ্যাট হোয়াট আই ডু, আই হ্যাভ এ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। অফকোর্স, এই যে একটা কথাই বলে না যে জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান, আপনি হয়তো বা ওই জিনিসটাতে বিলিভ করেন না। মেবি ইউ আর ফোকাসিং অন যে আমাদের একটা কিছুতে স্পেশালাইজড হতে হবে। আপনার থটস কি অন দিস? আমাদের কি জ্যাক অফ অল ট্রেডস হওয়া উচিত, নাকি জাস্ট একটা জিনিসের উপর আমার মাস্টার মনে হওয়া হচ্ছে উচিত? কোনো একটা জিনিসে ভালো হওয়াটা খুব জরুরি। অফকোর্স। কিন্তু তার মানে এই না যে অন্যান্য কিছুতে আমি ভালো থাকবো না। আমি অন্যান্য আরও দু এক জিনিস জানতেও পারি, অন্যান্য জিনিসেও আমার স্কিল থাকতে পারে, এবং সেইগুলো আমি আস্তে আস্তে ওই একটা জিনিসে ভালো হলে আমি ফিগার আউট করতে পারবো যে আর কোনটাতে আমার ভালো হওয়া দরকার। কিন্তু প্রতিটা মানুষেরই কোনো একটা জায়গাতে ফোকাস করে সেইটাতে এফোর্ট না দিলে আসলে কিছু হয় না। আমি সবসময় বলি যে ভালো প্রোগ্রামার হতে হলে 8,000 ঘন্টা প্রোগ্রামিং করতে হয়। ও ওয়াও। ঠিক আছে, সো আন্ডারগ্রেডের সময় 8,000 ঘন্টা প্রোগ্রামিং করলে একটা ছেলে জাস্ট যদি আর কিছু করার দরকার নেই, 8,000 ঘন্টা প্রোগ্রামিং করে সে বের হয়ে আসবে, হি উইল গেট এ জব এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। হার্ড ওয়ার্ক যে হ্যাঁ কথাটা। হ্যাঁ, সো এখন ওইটা আর কি জরুরি যে আমি যদি একটা জায়গাতে ফোকাস করি, দেন আই উইল ফিগার আউট হোয়াট আদার থিংস আই শুড বি গুড অ্যাট, অ্যান্ড দেন আই উইল ডু দ্যাট। বারবার কিন্তু আপনি ইন্টেলিজেন্স বা ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটিসগুলো এগুলোর ব্যাপারে বলছেন। আমরা যখন ইন্টেলিজেন্সের কথা বলি, আমরা জেনারেলি দুই টাইপ অফ ইন্টেলিজেন্সের ব্যাপারে দেখি। যেমন আমরা দেখি একটা হচ্ছে ইমোশনাল, আরেকটা হচ্ছে যেটাকে আমরা জাস্ট ওভার বলি আইকিউ। সো আইকিউ এবং ইকিউ, এই দুইটার মধ্যে একটা প্রপার ব্যালেন্স রাখাটা মোস্ট ডেফিনেটলি অনেক টাফ। যেমন আমি যদি আমার নিজের কথাই বলি, যখন আমি ইকিউ অনেক বেশি করে দেখাতে চাই, মনে হয় যে আমি ব্রেনটা হয়তো বাসায় ফেলে এসেছি। আপনার এটা নিয়ে কী ধারণা? উইচ ওয়ান ইজ মোর ইম্পর্টেন্ট টু ট্যাকল? হ্যাঁ, আমার মনে হয় যে ইকিউ এর যে কনসেপ্টটা, এটা আসলে কাইন্ড অফ আর কি মানে খুব সাবজেক্ট একটা জিনিসকে একটা অবজেক্টিভ ফর্ম দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। একটা মানুষের যে ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, সেটা ইজ ওয়ান থিং, আর তার যে ইমোশনাল ক্যাপাবিলিটি, তার এমপ্যাথি থেকে শুরু করে অন্যান্য জিনিস আছে, দিস আর টু ভেরি ডিফারেন্ট থিংস আর কি। সো একটা মানুষ ইন্টেলেকচুয়াল হোক বা না হোক, তার ইন্টেলেকচুয়াল কম হোক, তার এমপ্যাথি বা অন্যান্য জিনিসগুলো ইমোশনাল ইন্টেলিজেন্স হিসেবে যেটাকে আমরা ডিফাইন করছি, যে কানেক্ট করার ক্ষমতা, নিজেকে অন্যের শুতে বোঝার ক্ষমতা, সোসাইটিতে সে কোথায় বিলং করে, এইটা আসলে আমাদের সোসাইটিতে এই ট্রেনিংটা আসলে নাই। মানে অ্যাটলিস্ট আমাদের তো আসলে লেখাপড়া শেখানো হয়েছে ওই কিছু জ্ঞানের জন্য, কিন্তু এইটা কিভাবে শেখানো হবে এটা আসলে পরিবার থেকে অন্যান্য জায়গা থেকে আসে আর কি। সো ওইটা শেখানোর জন্য তো খুব স্ট্রং কোনো ফর্ম নাই। সো ওইটা আমাদের এখানে আসলে অ্যাচিভ করা কঠিন। সো আমার মনে হয় যে ওইটা যতটুকু যার ভেতরে আছে, সে হয়তো চর্চা করে ওইটাকে আরেকটু বেটার করতে পারবে, সে যদি চেষ্টা করে ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানোর জন্য। লিডারশিপের বিভিন্ন ট্রেনিং আছে, অনেক করতে পারবে। কিন্তু আমার মনে হয় যে যেটা খুব ডেফিনেটিভ, যেটা আমি করতে পারবো গ্যারান্টিড, সেটা হচ্ছে আমি যদি এফোর্ট দিই, আই ক্যান মেক মাই ব্রেইন বেটার। আমি সবসময় একটা কথা বলি যে আমাদের ব্রেইনটা হচ্ছে একটা মাসলের মতো। সো আমি যখন জিমে যাই, তখন আমি আসলে কী করি? আমি ওয়েট লিফট করি, আমি অনেক কঠিন কেন পরিশ্রম করি? কারণ হচ্ছে ওইটা করলে আমার মাসলগুলো ড্যামেজ হয়। আমি যখন জিম করি, আমার মাসল ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হওয়ার পরে আমি যখন রাতে ঘুমাই, প্রোটিন খাই, তখন বাইরে আমি জিম করিনি কখনো, এগুলো থিওরি সব। আমি যখন প্রোটিন খাই, তখন হচ্ছে মাসলগুলো রিপেয়ার হয়। আবার রিপেয়ার যখন হয়, তখন ওটা আগের চেয়ে একটু স্ট্রঙ্গার মাসল হয়, কারণ বডি জানে যে আচ্ছা এটা তো আবার ড্যামেজ হতে পারে, একটু স্ট্রং মাসলও বানায়। তারপর আমি আবার জিম করি, ওটা আরও একটু স্ট্রং হয়। দ্যাটস হাউ উই বিল্ড মাসল। ব্রেনের ক্ষেত্রে এক্স্যাক্টলি। সো আমি যদি আমার মাথাটাকে ইউজ করি, আমার ব্রেনের নিউরলগুলোর উপর খুব চাপ পড়ে, তখন নিউরলগুলো আরও স্ট্রঙ্গার নেটওয়ার্ক তৈরি করে, যাতে ওই চাপটাও অ্যাড্রেস করতে পারে। সো মোর হার্ড থিংস উই থিঙ্ক অ্যাবাউট, মোর ডিফিকাল্ট প্রবলেম উই গো থ্রু, উই গেট শার্পার। সো ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জিং কাজ ব্রেনের জন্য জিম করার মতো। এই যে ব্রেনের জিমের কনসেপ্টটা ভেরি ইন্টারেস্টিং অফকোর্স। আমি যদি আপনাকে জাস্ট ক্লিয়ার কাট কোয়েশ্চেন করি, ব্রেইনকে জিম করাবো কিভাবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? বাই সলভিং ক্রিটিক্যাল প্রবলেমস, বাই থিঙ্কিং অ্যাবাউট, বাই রিডিং এ ডিফিকাল্ট বুক। ঠিক আছে, হুমায়ুন আহমেদের বই না পড়ে হুমায়ুন আজাদের একটা বই পড়া যেতে পারে। ঠিক আছে, সো ইফ উই রিড ডিফিকাল্ট, কারণ আমাদের কিন্তু পড়তে মজা লাগে না। খেয়াল করে দেখবেন যে যদি একটু কঠিন বই হয়, সৈয়দ হকের একটা বই পড়তে অত ভালো লাগে না, হুমায়ুন আহমেদের বই পড়তে অনেক, দ্যাটস মাচ মোর ইজিয়ার টু ডাইজেস্ট। ঠিক আছে, সো থ্রিলার পড়তে অনেক বেশি মজা লাগে, তাই না? সেই জায়গায় যদি আমি সাপোজ অরুন্ধতী রায়ের বইটা যদি পড়তে চাই, গড অফ স্মল থিংস, ওটা পড়তে একটা থ্রিলারের মতো মজা না, বর্ন আইডেন্টিটির মতো মজা না ওটা পড়তে, বাট দ্যাটস এ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স দ্যাট অফার্স ইউ। সো আমার মনে হয় যে
ব্রেনকে ও করতে পছন্দ করে না, কারণ আমাদের খুব ডোপামিন রাশ থাকে, আমাদের সবসময় আরাম পেতে ইচ্ছা করে, ব্রেনের সারাক্ষণ আরাম পেতে চায়। সো ও সহজ সহজ জিনিস করতে চায়, ব্রেনকে একটু জোর করে কঠিন কাজ করালে ওর জিম হয়, কারণ জিম কিন্তু কঠিন কাজ, জিম কিন্তু যে কেউ করতে পারে না। আমি দেখছি প্রচুর, আমরা চ্যালেঞ্জ করি সবাইকে যে একটা না 6 মাস জিম করতে পারলে খাওয়াবো। সো অলমোস্ট সব চ্যালেঞ্জে আমি জিতি, কারণ মানুষ আসলে টানা 6 মাস জিম করতে পারে না, মানুষের কমিটমেন্ট থাকে না। সো ব্রেনের ক্ষেত্রেও তাই। সো আমার মনে হয় যে এটা খুব জরুরি যে নিজেকে একটু ফোকাস করে ব্রেনের জন্য কঠিন এমন কাজ করতে বাধ্য করা। আমি যদি দেখি যে লাস্ট 1 বছরে আমি এমন কিছু করিনি যেটা আমার ব্রেনকে একটা কঠিন সময়ের ভেতর দিয়ে নিয়েছে, তার মানে আমার ব্রেন আসলে ভোঁতা হয়ে যাচ্ছে। অবশ্যই ব্রেনকে কিভাবে ভোতা না করা হয় এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। সো ওভারঅল আমরা তো অনেকগুলো বইয়ের ব্যাপারে জানলাম, আপনি অনেকগুলো বইকে কোটও করেছেন। সো এখন একটু আমরা চলেন একটু একটা ফান সেগমেন্টে চলে আসি, যেখানে আমরা একটু অ্যাপার্ট ফ্রম অল অফ দ্য থিংস দ্যাট উই লার্নড অ্যাবাউট টেক, সেখান থেকে একটু ফান অ্যান্ড লাইফস্টাইল এইরকম কিছু কোয়েশ্চেন্স একটু নিয়ে আলোচনা করি। বই নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, বইয়ের মধ্যে আপনার কোন জনরা বেশি পছন্দ, ফিকশন নাকি নন ফিকশন? আমি আসলে শুরু করেছিলাম, তো আমি তো অনেক ছোটোবেলা থেকে বই পড়ি, একদম ক্লাস 2-3-তে যখন পড়ি তখন থেকে বই পড়ি আর কি। সো আমি তো সারা জীবন মানে শুরুর দিকে পড়ছি 3 গোয়েন্দা পড়ছি, অনেক মাসুদ রানা পড়ছি। দেন আমি আসলে একটা সময় মোর নন ফিকশনের দিকে মুভ করেছি। সো আমি প্রবন্ধ পড়তে খুব পছন্দ করি, একটু ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জিং যে সমস্ত লেখা আছে সেগুলো। আমার ফিলোসফি খুব পছন্দের সাবজেক্ট, আমি ইকোনমিক্স নিয়ে অনেক পড়াশোনা করেছি। আর এর বাইরে হচ্ছে আমার সায়েন্স বা ফিজিক্সের দিকে সবসময় খুব বড় একটা আগ্রহ ছিল। সো আমি ফিজিক্স নিয়ে প্রচুর পড়েছি, এবং আমি ইভেন আমার আন্ডারগ্রেড শেষ করার পরে ফিজিক্সের বই পড়লে অঙ্ক বুঝি না, এই জন্য টিচার রেখে অঙ্কও শিখছি যাতে ফিজিক্স পড়তে পারি আর কি। সো আমার আর কি, আমি খুব আমার জন্য খুব চুজ করা খুব কঠিন আমি কি পড়তে পছন্দ করি। আমি অনেক কিছু পড়তে পছন্দ, আমি খুব মানে একদম মানে অনেক অনেক ধরনের লেখা আমি পড়তে পছন্দ করি, এবং যে একটু চ্যালেঞ্জিং হলেই, একটু স্ট্রং হলেই আমার যে গল্পটা, যে সেটা গল্পই হতে পারে, সেটা প্রবন্ধ হবে, সেটা গভীরতা যদি থাকে, সেটাই আমার ভালো লাগে। অফকোর্স অ্যাকচুয়ালি যে অনেক বই পছন্দ করে তাকে যদি আমি বলি যে একটা ফেভারিট বই বলেন, একটা দুইটা তিনটা বা even 5টাও বলেন, এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। কিন্তু যদি আমি বলি যে যদি আপনি টপ 3 ফেভারিট রাইটার্সের কথা বলেন। হ্যাঁ, সেটা আমি বলতে পারি। জি। সো আমি যদি দেশের ভেতরে বলি লেখকদের মধ্যে, আমার প্রবন্ধের দিক দিয়ে আমার প্রিয় প্রাবন্ধিক হচ্ছেন সিরাজুল ইসলাম চৌধুরী স্যার। উনি ঢাকা ইউনিভার্সিটির ইংলিশের প্রফেসর, এমিরেটাস প্রফেসর। সো আমি ওনার লেখা খুব পড়তে পছন্দ করি। আমার কাছে ওনার অলমোস্ট সব বই আছে। এছাড়া আমি হুমায়ুন আজাদ, সৈয়দ হক, ওনাদের প্রবন্ধ খুব পছন্দ করি। আবদুল্লাহ আবু সাইদের প্রায় সব লেখা পড়েছি আমি। আবার যদি আমি বলি উপন্যাসের কথা যদি বলি, তাহলে পরে উপন্যাসের মধ্যে আমার বাংলাদেশের সৈয়দ হক, হুমায়ুন আজাদ, সেলিনা হোসেন, রশিদ করিম, শহীদুল জহির, এরা সবাই আমার খুব প্রিয় লেখক। এর বাইরে আমি কবিতা পড়তেও খুব পছন্দ করি, আমি প্রচুর কবিতা পড়েছি একসময়, কিছু লিখেছিও একসময়। ও, এইটা আমি অ্যাকচুয়ালি জানতাম না যে আপনি আবার কবিতাও লেখেন। হ্যাঁ, খুব খুব বেশি না, খুব বেশি না। আমি একসময় বুঝতে পেরেছি আমি ভালো কবি হব না। সো আমাদেরকে কি 2-3টা লাইন পড়ে শোনানো যায়? না বলা শোনাই, যায়? না 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 শোনাই, থাক, ঠিক আছে। সো ওইটা বাদে আর হচ্ছে যে এমনি কবিতা আমি, হ্যাঁ আমি 30-এর যে কবিরা আছেন, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, ওনাদের কবিতা, শঙ্খ ঘোষ, তারপরে আপনার বিষ্ণু দে, ওনাদের কবিতা আমার খুব প্রিয়। এর বাইরে হচ্ছে আমাদের এদিকে শহীদ কাদরী, শামসুর রহমান, ওনাদের কবিতা আমার খুব পছন্দ। আর আমি বাংলার ব্যাপারে আমি একটু গর্ব করে বলি যে বাংলা ভাষাতে গুরুত্বপূর্ণ লেখা মোটামুটি আমি সব পড়ছি, যেটাকে মনে হয় যে পড়া দরকার আর কি, ওরকম মোটামুটি বই আমি কম বেশি সবই পড়ছি। ইদানিং আর কি বাংলায় লেখা কম পড়া হয়, বেশি লেখা পড়া হয় ইংরেজিতে। আর হচ্ছে যে আমি একটু বাঙালির ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটির ব্যাপারে আর কি একটু হতাশ, মানে আমাদের প্রধান লেখকরা সবাই মরে গেছেন মোটামুটি, এবং নতুন লেখকদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ লেখা খুব বেশি পাই না আমি এখন। সো এইটা গেল হচ্ছে আমার পড়ালেখার দিক। আর আমি ইংরেজি বই মোস্টলি পড়েছি নন ফিকশন, সেগুলো হতে পারে যে বিজ্ঞানের বিভিন্ন বিষয়
বা ফুকো, দেরিদা, আমার আর কি ফিলোসফির ব্যাপারে অনেক আগ্রহ আছে, সো ওগুলো আমি ওনাদের লেখা অনেক পড়তে পছন্দ করি। বুঝতে পেরেছি। উইথ দ্যাট বিং সেড, যেরকম আপনি অনেকগুলো বইয়ের কথা বললেন, আমারও এরকম ছোটোবেলায় একটা বইয়ের পড়ার অনেক অভ্যাস ছিল, যেটা ইউনিভার্সিটির টাইমে একটু কমে গিয়েছিল। বাট ওয়ান্স এগেন আমার বাসা থেকে আমার ইউনিভার্সিটি একটু বেশ দূরে হওয়ার কারণে আমি অনেক পিডিএফে অনেক বই পড়তাম। সো রাস্তায় জ্যামে যখন আটকে যেতাম, আমার কাছে মনে হতো যে ওয়াও, এখন একটা সুযোগ আছে, আমি এখন এইরকম একটা কাজ করে ফেলি। সো আপনি রাইট নাও, আপনি অবশ্যই অনেক বিজি একজন মানুষ, আপনিও তো নিশ্চয়ই ঢাকা শহরের অনেক রাস্তায় জ্যামে আটকে যান। রাস্তায় জ্যামে আটকে গেলে কি করেন? আমি রাস্তায় জ্যামে আটলে আমি বই পড়ি না, কারণ আমার ওই ইয়ের মধ্যে বসে গাড়ি কাঁপলে আমার আর কি যে মানে মোশন সিকনেস হয়, আমি বই পড়তে পারি না। সো আমি আসলে খুব চুপচাপ বসে চিন্তা করতে পছন্দ করি। সো আমার কাছে তো সবসময় একসেট প্রবলেম থাকে, যে প্রবলেমগুলোর সলিউশন আমাকে বের করতে হয়। সো জ্যামের সময়টা আমি খুব গভীর চিন্তা করতে ব্যবহার করি আর কি। সো আমি একটা হয়তো একটা প্রবলেম আমার মাথার মধ্যে আছে, ওটা নিয়ে আমি ভাবি। তারপরে যখন কিছু একটা সলিউশনে পৌঁছে ওটা একটা নোট রাখি। সো জ্যামটা আসলে আমি চিন্তা করে কাটাই রাদার দেন কোনো কিছু পড়ে। এটাও খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার অ্যাকচুয়ালি। আমি কখনোই এই ধরনের অ্যান্সার আমি পাইনি, যেটা আমাকে নিজেকেও ইন্সপায়ার করেছে। আসলে আমরা আমাদের আশেপাশে যা দেখছি, কতটুকুই আমরা চিন্তা করি। অনেক কথা তো আমরা চিন্তা না করেই বলে ফেলি, বা পরে কি করব সেটার ব্যাপারে না চিন্তা করেই করে ফেলি। সো নিজের ব্যাপারে একটা চিন্তা রাখা, থিঙ্কিং দ্যাট এরপর আমি কী করবো, নেক্সট স্টেপ কী হবো, মোস্ট ডেফিনেটলি এটা খুবই একটা ভালো একটা ব্যাপার। আরেকটা কোয়েশ্চেন আমি অনেক জায়গায় দেখি, খুবই ইন্টারেস্টিং আমার লাগে, সো আমি আপনাকেও একটু করতে চাচ্ছি যে লেটস সে ইফ ইউ আর স্ট্র্যান্ডেড অন অ্যান আইল্যান্ড, একটা আইল্যান্ডে টোটালি যদি একা একা ঘুরতে যান না, মানে আপনাকে সেখানে ভুল করে কেউ রেখে চলে গিয়েছে ধরে নিলাম, ইন দ্যাট কেস কোন তিনটা জিনিস আপনি সাথে নিয়ে যাবেন? কোন তিনটা জিনিস নিয়ে যাব? আমি হচ্ছে রবীন্দ্র রচনাবলী নিয়ে যাব একটা। আচ্ছা, আমি রবীন্দ্রনাথকে পড়তে খুবই পছন্দ করি, এবং আমি আর কি আই এম ভেরি এক্সাইটেড অ্যাবাউট হিম। লাইক আমার কাছে মনে হয় যে মানে আমি জানি না, আমি রবীন্দ্রনাথের অনেকেই তো অনেক কিছু পড়েছে, তার কবিতা, তার উপন্যাস। আমার মনে হয় যে রবীন্দ্রনাথের প্রবন্ধও পড়া উচিত মানুষের। মানে রবীন্দ্রনাথ এত ভালো লেখেন প্রবন্ধ, মানে আই রিয়েলি লাভ টু হ্যাভ হিম। সো আমার মনে হয় যে রবীন্দ্র রচনাবলী উড বি ওয়ান থিং, যেটা আর কি আমি আমার সাথে যাবো। দ্যাট উড হেল্প মি টু গো থ্রু দ্যাট। এর বাইরে হচ্ছে যে আমার মনে হয় যে একটা যদি একটা কম্পিউটার থাকে, ইভেন আমার ইন্টারনেট কানেকশনও দরকার নেই, একটা কম্পিউটার থাকে, তাহলে আমি হচ্ছে আই ক্যান ডু সাম কোডিং। ওকে ওকে। ঠিক আছে, সো এই দুটা জিনিস। আর 3 নম্বর জিনিসটা আমার মনে হয় যে তৃতীয় জিনিসটা কী হতে পারে, সেটা হচ্ছে যে ইলিশ মাছের ভালো সাপ্লাই চাই আমি। ঠিক আছে, আই রিয়েলি লাভ ইলিশ। সো হচ্ছে ইলিশ মাছ যদি খেতে পারি নিয়মিত, তাহলে পরে আমি খুশি। খুব ভালো। এই যে খাবারের যে কথাটা আসে এখানে, যদি আপনি যদি কি চিন্তা করেন, যেহেতু আপনি অনেক কিছুই চিন্তা করেন, তাই আমিও এরকম টাইপের কোয়েশ্চেন্স আপনাকে আস্ক করছি। লাস্ট মিল যদি আপনাকে বলা হয় যে আপনার জীবনের শেষ মিল, আপনি কি খেতে চান? ইলিশ মাছ। ইলিশ মাছ? শুধু ইলিশ মাছ? ইলিশ মাছ, ভাত, সাথে কি সবজি, থাকবে? ডাল। ও জাস্ট ভাত, সবজি, ডাল। কোন সবজি পছন্দ? সবজি আমি বিভিন্ন ধরনের সবজি পছন্দ। আমি শাক অনেক পছন্দ করি ও খেতে। আচ্ছা আচ্ছা। সো পালং শাক হতে পারে, পুঁই শাক হতে পারে। একদম বেসিক বাঙালি খাবার তার মানে আপনার খুব পছন্দ। হ্যাঁ। বাংলাদেশের আপনি কি ঘোরাঘুরিতেও অনেক বেশি ইনভলভড? আমি আর কি একসময় অনেক ঘোরাঘুরি করেছি আর কি। সো আমি ঘোরাঘুরি থেকে একটু রিটায়ার করছি। আমরা এই বছরও টার্কি গিয়েছিলাম যদিও। ওকে। সো আমরা প্রতি বছর দেশের বাইরে একটা ট্যুর করি, অনেক একদম আমার বিয়ের পর থেকে করে আসছি আর কি আমরা। খুব ভালো। সো 2004 সাল থেকে। সো আমরা অনেকগুলো দেশে ঘুরেছি, অনেক জায়গাতে বেরিয়েছি। আমরা প্রত্যেক বছরই বাচ্চাদেরকে নিয়ে দেশের বাইরে একটা ট্যুর করি, আর দেশের ভেতরে একটা ট্যুর করি। মাঝে মাঝে হয়তো একটা রিসোর্টেও যাওয়া হয় কখনো কখনো। এই হচ্ছে আমার ঘোরাঘুরির ব্যাপার আর কি। আমি মূলত ঘুরেছি ইউরোপে, এশিয়ার দেশগুলোতে, সব জায়গাতেই ঘুরেছি মোটামুটি। সো ঘুরতে আমার খারাপ লাগে না, কিন্তু আমি আবার কিছু আসে না মানুষ যে খুব ট্রাভেল ফ্রিক আর কি, অনেক ঘুরতে পছন্দ করে। আমি আবার ওরকমও না। আমি আবার কোনো একটা জায়গাতে যে চট করে চলে আসতে চাই না। আমি কোনো শহরে গেলে ওই শহরে মিনিমাম 4 দিন থাকতে চাই আর কি। 4 দিনের নিচে আমি কোনো শহর থেকে যেতে চাই না। সো আমার ট্রিপগুলো একটু লম্বা হয়। যেমন আমরা এবার টার্কিতে গিয়েছিলাম, আমরা প্রায় 1 মাস ছিলাম টার্কিতে। ও ওয়াও। সো আমরা অনেকগুলো জায়গাতে গিয়েছি, এবং প্রতিটা জায়গাতে বেশ কয়েকদিন করে না। আই ডোন্ট ফিল কানেক্টেড ইফ আই ডোন্ট স্টে ইন এ সিটি ফর এ ফিউ ডেজ। সো আমার ওইটা ভালো লাগে আর কি। আমার তাড়াহুড়া আমি জানতে চাই যে ওখানে ভালো খাবার কোথায় আছে, কোন ক্যাফেটা ভালো, কোন বইয়ের দোকানে গেলে ভালো লাগবে, কোন বিচের পারে কোন জায়গাটা বেশি, এইগুলো কি ঘুরে না দেখলে আই ডোন্ট ফিল কানেক্টেড। আচ্ছা, এই মুহূর্তে যদি আপনাকে সুযোগ দেওয়া হয় যে ইউ ক্যান বি এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও, পৃথিবীর যে কোনো জায়গায় চলে যেতে পারবেন, কোথায় যাবেন? প্যারিস শহরটা আমার খুব পছন্দ। আমি অনেকবার গিয়েছি ওখানে, কিন্তু যতবারই যাই ভালো লাগে। এবং প্যারিসের একটা কি জানি একটা ব্যাপার আছে আর কি,
মানে রোমও খুব মানে হিস্টোরিক্যালি খুব মানে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে, কিন্তু প্যারিসের মধ্যে একটা কেমন জানি মানে ফ্রেঞ্চদের একটা কোনো একটা থিং আছে যেটা আর কি দে মেক দ্য সিটি ভেরি কাম নাইস, এবং আর কি দ্য ওয়ে পিপল ইন্টারাক্ট, যেমন ওরা ইংরেজি বলতে চায় না, ঠিক আছে, দেন ওয়েন দে ওপেন আপ টু ইউ ইউ হ্যাভ লাইক রিয়েলি লাইভ লাইক ভেরি ইন্টেলেকচুয়াল পিপলস দ্যার, আই রিয়েলি লাভ দ্যাট প্লেস। অবশ্যই আমরা ফান অ্যান্ড লাইফস্টাইল টাইপের কোয়েশ্চেন্সগুলোতেও এখানে আমরা এন্ড রাখছি, বিকজ ইন ডিটেলসে আমরা যদি আরও বেশি জানতে চাই, বিকজ আপনার ব্যাপারে এত এত কিছু এত ইন্টারেস্টিং জিনিস এক্সপ্লোর করার আছে। সো আমরা আরেকটা ছোট একটা খুব মজার রাউন্ডে চলে আসি, সেটা হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। র্যাপিড ফায়ার রাউন্ডের জাস্ট একটাই শর্তাবলী, সেটা হচ্ছে এক কথায় উত্তর দিতে হবে। সো আর উই রেডি? ওকে ওকে, সো আমি শুরু করে দিই। খুবই ডিরেক্ট হয়ে যাবে কোয়েশ্চেনটা। সো উইথ অল ডিউ রেসপেক্ট আমি এই প্রশ্নটা আপনার কাছে করতে যাচ্ছি। আপনার প্রোগ্রামিং জীবনের প্রথম ইনকাম কত ছিল? 8,000 টাকা। ওকে, প্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি? সি শার্প। স্টার্টআপস নাকি এস্টাবলিশড এন্টারপ্রাইজেস, কোনটা আপনার? Enterprises. এস্টাবলিশড এন্টারপ্রাইজেস পছন্দ। এটার ব্যাপারে একটু ছোট করে জানতে চাই, ওয়াই? স্টার্ট আপগুলো হচ্ছে আসলে আমি পার্সোনালি মনে করি যে আমি যে ভ্যালুটা অ্যাড করতে পারি একটা অর্গানাইজেশনে, সেটা একটা স্টার্ট আপের জন্য টু হেভি ওয়েট, ঠিক আছে। সো আমি আসলে দ্রুত সফটওয়্যার বানায় দ্রুত মার্কেটে নিয়ে যাব, এই এটার সাথে অত আই ওয়ান্ট টু রিয়েলি বিল্ড স্ট্রং সলিড সফটওয়্যার। সেটার জন্য সময় লাগে, ইনভেস্টমেন্ট লাগে, টাকা লাগে, হ্যাঁ টাইম ইনভেস্ট করতে হয়, টাকা ইনভেস্ট করতে হয়। নাহলে পরে যে ছোটোখাটো কোনো মতে কিছুটা বানায় দিয়ে দিলাম, মানুষকে ব্যবহার করলো, আই রিয়েলি ডোন্ট লাইক দ্যাট হোল ভাইব। অফকোর্স ব্লকচেইন একটা কনসেপ্ট ছিল এবং পরে আসলো মেশিন লার্নিং, এবং দুইটাই আমি বলবো ইন্টারকানেক্টেড। সো মেশিন লার্নিং নাকি ব্লকচেইন, কোনটা আপনার বেশি ফেভারিট? ব্লকচেন আমার মনে হয় না অত গুরুত্বপূর্ণ টেকনোলজি, এটা যে কমিটমেন্ট করেছিল সেটা আসলে অত, আমি ব্লকচেন নিয়ে কাজ করেছি অনেক, এআই মেশিন লার্নিং আমার মনে হয় যে দ্য ফিউচার। ওকে, আমরা অনেকেই বলি যে মেটাভার্স ইজ দ্য নিউ ফিউচার, আপনার কি তাই মেটাভার্স মনে ইজ হয়? গন, ইটস টোটালি আউট, ইটস নট গোনা হ্যাপেন। ও ওয়াও, সো ইটস নট গোয়িং টু হ্যাপেন, আমরা এইটাও জেনে নিলাম। আপনার জীবনের সবচেয়ে বড় ইন্সপাইরেশনাল পারসন কে? ম্যাকগাইভার। সো Okay. ম্যাকগাইভার হচ্ছে একটা টিভি সিরিজ যেটা 87 থেকে হ্যাঁ। 92 পর্যন্ত প্রচার হয়েছিল, অ্যান্ড that kind of defined what kind of person I want to be. So I figured out যে I want to be the MacGyver. Oh, So wow. যে স্মার্ট গাই, নন ভায়োলেন্ট, এবং ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ হিরো আর কি। সো ওর মেইন টুলটা, অন্য সব হিরোদের অস্ত্র হচ্ছে বন্দুক, তার অস্ত্র হচ্ছে তার মাথা। সো আই রিয়েলি লাভ দ্যাট, অ্যান্ড দ্যাট কাইন্ড অফ লাইক আমি আর কি ভেরি মাচ ইনফ্লুয়েন্সড অ্যান্ড লাইক মোটিভেটেড বাই ম্যাকগাইভার। ওয়াও। কবিতার কথা তো আমরা শুনতে পারলাম, সবচেয়ে পছন্দের কবিতা কোনটা? অবসরের গান, জীবনানন্দ দাশের। ওকে, সাহিত্যের কোনো ক্যারেক্টারের সাথে নিজেকে কি মিল পান? এই ম্যাকগাইভার কথা তো আমরা জানি, এরকম কি আরও কেউ আছে? হ্যাঁ, আমি আসলে তো মানে ব্যক্তিগত জীবনে আমি মনে করি যে আমার ওটা আসলে আজকের আলোচনার বিষয় না। সো আমার তো একটা ফিলোসফিক্যাল স্ট্যান্ড আছে। তো আমি মনে করি যে আসলে আমরা যে গল্পটা বলি, জীবনের যে গল্পটা একটা আশার গল্প, কিন্তু আসলে তো জীবন আসলে দুইটা সম্পূর্ণ অন্ধকারের মাঝখানের একটা স্ফুলিঙ্গের মতো। একটা অন্ধকার থেকে আমরা এসেছি, আবার একটা অন্ধকারে মিলিয়ে যাব, তাই না, একটা স্ফুলিঙ্গের মতো। সো যে উপন্যাসের যে চরিত্রগুলো এই জীবনের এই যে অ্যাবসার্ডিটিকে স্বীকার করে নেয়, ওই ক্যারেক্টারগুলো আমার খুব ভালো লাগে, ঠিক আছে। সো বিদেশি অনেকের কথা বলা যায়। আমি বাংলাদেশি একটা হুমায়ুন আজাদের একটা বই আছে, সব কিছু ভেঙে পড়ে। ওই বইয়ের যে ক্যারেক্টার আছে মাহবুব সম্ভবত ওনার নাম, আই কাইন্ড অফ ফিল রিলেটেড টু দ্যাট গাই। ওকে, ফিলোসফিক্যাল কথা যেহেতু আসলো, যদিও র্যাপিড ফায়ার রাউন্ডের মাঝে আমরা ছিলাম, কিন্তু আমার একটা প্রশ্ন অ্যাকচুয়ালি খুব করতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে আমরা একটা খুবই সিম্পল একটা প্রবলেমের কথা বলি, যেটা হচ্ছে দ্য ট্রলি প্রবলেম। হয়তো বা আপনি আগে শুনেছেন। সো ট্রলি প্রবলেমটা হচ্ছে এরকম যে আপনি একটা ট্রলি দিয়ে যাচ্ছেন, সামনে দুটো রাস্তা আছে, একটা রাস্তায় 5 জন কর্মচারী ওয়ার্ক করছে, আরেকটা জায়গায় শুধু একজন। ট্রলিটা কোনো রকমভাবে মাঝখান দিয়ে আপনি স্টপ করতে পারবেন না, আইদার এই 5 জনকে জাস্ট কিল করে আপনার এগিয়ে যেতে হবে, অথবা এই একজন। সো হোয়াট উড ইউ ডু? 5 জনকে মারবেন নাকি একজনকে মারবেন? হ্যাঁ, এটা তো মানে অলরেডি তো যে যারা গাড়ি বানাচ্ছে, সো ওরা দে হ্যাভ ডান এ ভেরি গুড এক্সপেরিমেন্ট। একটা সুন্দর একটা ছিল, ওয়েবসাইট ছিল, যেখানে আর কি ওরা মোর অ্যান্ড মোর ডিফিকাল্ট। ওরা এই যে মানুষগুলো আবার ডিসক্রিপশন দিত যে ওই 5 জনের মধ্যে 3 জনের বয়স কম, 2 জনের বয়স বেশি, ঠিক আছে। আবার
তিনজন কালো দুইজন সাদা, মানে মানুষের রেসিজম থেকে শুরু করে সব কিছু ডিফাইন করা। সো এটা তো আসলে খুব ক্লিয়ার কোনো উত্তর নাই। সো এখানে যদি শুধু সংখ্যা হয়, ফর এক্সাম্পল, যে শুধু সংখ্যা যদি হয় যে এই পাশে একজন ওই পাশে পাঁচজন, তাহলে পরে ফর দ্য বেটারমেন্ট যেখানে একজন সেদিকে আমরা পাঠাবো। কিন্তু এই প্রশ্নের উত্তর কখনোই এত সোজা না, এটা একটা খুব খুব ফিলোসফিক্যালি খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন আর কি। সো কারণ এমনও হতে পারে যে সেই একজনকে আপনি চিনেন ভার্সেস সেই পাঁচজনকে আপনি চিনছেন না। এক্স্যাক্টলি, সো when you bring in more variables to it gets more difficult question to answer. সো আমার মনে হয় যে এই প্রশ্নের আসলে কোনো উত্তর নাই, এবং এই প্রশ্নের সব এইটাও একটা মেনে নেওয়ার একটা ব্যাপার আছে যে সব প্রশ্নের উত্তর আসলে আমরা দিতে পারবো না অফকোর্স। আমরা র্যাপিড ফায়ার রাউন্ডে তাহলে ফেরত চলে আসি। যেহেতু ঘোরাঘুরির কথা আপনি বললেন, আপনার কোনটা বেশি পছন্দ, পাহাড় নাকি সমুদ্র? সমুদ্র। ওকে, আপনি যেভাবে বললেন যে মানি ডাজ নট বাই হ্যাপিনেস, এবং অ্যাট দ্য সেম টাইম মানির সাথে সাথে সুখ শান্তি এটা কিছুটা হলেও ভ্যারিয়েবল আছে। সো টাকা পয়সা নাকি সুখ শান্তি, কোনটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট? এটারও খুব ক্লিয়ার কোনো উত্তর নাই আর কি, মানে একটা মাঝামাঝি একটা জায়গাতে থাকতে হবে আর কি। সুখ শান্তি যে খুব বেশি পাওয়া যায় দুনিয়াতে তাই না, তাও না। সো আমাদেরকে মেনে নিতে হবে আর কি যে অত বেশি সুখও আমি পাবো না, আবার মেনে নিতে হবে যে অত বেশি টাকাও হয়তো হবে না। অবশ্যই। আপনার সোফার আমরা যে এতক্ষণ ধরে কথা বললাম, আমার এটা মনেই হচ্ছে না যে আপনাকে এই প্রশ্নটা করা উচিত হবে কিনা, বিকজ আই ডোন্ট ফিল লাইক যে আপনি কখনো রাগ করতে পারেন, বাট তারপরেও আপনি রেগে গেলে কি করেন? চুপ করে থাকি সাধারণত। একদমই চুপ করে থাকেন? মনে হয় যে সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার। হ্যাঁ, নট নেসেসারিলি, আমি সবসময় নিজেকে সময় দেই আর কি। আমি রেগে গেলে পরে, কারণ রেগে গেলে পরে আমাদের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি, রাগটা তো খুব প্রিমিটিভ, আমাদের ব্রেনের অনেকগুলো অংশ আছে, একটা অংশ খুব প্রিমিটিভ অংশ, কিন্তু ওটাকে প্রথমে ডেভেলপ করেছিল আমাদের ব্রেনের, তারপর হচ্ছে আমাদের ইন্টেলেকচুয়াল পার্টগুলো ডেভেলপ করেছে। সো রাগ হচ্ছে আসে আমাদের ব্রেনের ওই প্রিমিটিভ জায়গাটা থেকে। সো ওই প্রিমিটিভ জায়গাটা যখন আমাকে টেক ওভার করে, মাই বডি গোজ ইন টু কন্ট্রোল অফ দ্যাট প্রিমিটিভ থিং। সো সাপোজ আপনি পানিতে যখন ডুবে যাচ্ছেন, তখন ইউর বডি উইল ট্রাই টু রিকভার, ওটা কোনো ইন্টেলেকচুয়াল জায়গা থেকে হবে না। সো রাগ হচ্ছে ওরকম একটা জিনিস আর কি, রিফ্লেক্স অ্যাকশনের। হ্যাঁ, রিফ্লেক্স অ্যাকশনের মতো। সো আমার মনে হয় যে রেগে গেলে পরে ভালো বুদ্ধি হচ্ছে যে নিজেকে সময় দেয়া, এবং সময় দিলে তখন হচ্ছে যে আমরা নিজেদেরকে ওই ক্যান কাম ব্যাক, টাইম হিলস এভরিথিং, টাইম। আমার মনে হয় যে এটা ভালো হয়। লাস্ট কোয়েশ্চেন ফর দিস পার্টিকুলার রাউন্ড, যদি এই মুহূর্তে আপনি আলাদিনের চেরাগ পেয়ে যেতেন এবং তারা বলতো যে আপনাকে 3টা উইশ দেওয়া হলো, হোয়াট উড দোজ 3 উইশেস বি? হ্যাঁ, এটাও একটা খুব মজার কোয়েশ্চেন আর কি। সো আমার মনে হয় যে এটা কিন্তু অনেক অনেক ট্রিকি উত্তর আছে। আই উড আস্ক ফর আনলিমিটেড উইশেস, বাট লেটস নট গো ইনটু দ্যাট। লেটস নট গো দেয়ার। হ্যাঁ, সো আমার মনে হয় যে 3টা জিনিস যদি আলাদিনের চেরাগের কাছ থেকে আমি খুব পেতে চাইতাম, সেটা হচ্ছে যে আমার বাচ্চাদের ছোট ছেলেবেলাটা ফেরত চাইতাম। আই হ্যাড এ ভেরি গুড টাইম উইথ দ্যাম। এবং আমার বড় মেয়েটা বড় হয়ে গেছে, ও এখন 16। মানে আই রিয়েলি মিস হার বিং লাইক এ কিড। এটা হচ্ছে প্রথম একটা জিনিস আর কি, ওটা আর কি আমি খুব মিস করি। আর আরেকটা জিনিস আমার মনে হয় যে আমি ফেরত পেতে চাইতাম, সেটা হচ্ছে যে আমি আমার 2004 সাল থেকে 2011 সাল পর্যন্ত কাজ সফটওয়্যার নামে একটা কোম্পানিতে কাজ করেছি। দ্যাট ওয়াজ দ্য মোস্ট এক্সাইটিং টাইম অফ মাই লাইফ। সো আই উড লাভ টু লিভ দ্যাট লাইফ এগেইন উইথ দোজ পিপল। দ্যাট ওয়াজ সো এক্সাইটিং, এবং আমি খুবই পছন্দ করি আর কি দ্যাট ওই কোম্পানিটা এবং দ্য পিপল আই ওয়ার্ক উইথ। আই রিয়েলি লাভ দ্যাট। 3 নাম্বারটা হতে পারে যে 3 নাম্বারটা হতে পারে যে আমি প্রথমবারের মতো যখন ইউরোপে গিয়েছিলাম, ফার্স্ট টাইম আমি যখন ইউরোপ ট্যুর করেছি। সো তার আগে আমি কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাইনি। সো আই হ্যাড এ ম্যাসিভ কালচারাল শক ডিউ টু দ্যাট। এবং আমি যেহেতু একটু সেন্সিটিভ পার্সন, আমি ওই সময়টাকে, মানে ওই সময়টা আমার জন্য একটু বলতে পারেন যে ট্রমাটাইজিং ছিল ওই প্রথম ট্যুরটা। সো আই উড লাভ টু হ্যাভ দ্যাট ট্যুর এগেইন, অ্যান্ড আই উড সি দ্যাট হাউ আই রিয়াক্টেড টু ডিফারেন্ট সিনারিওস in that very different cultural environment. ভেরি অ্যামেজিং অ্যান্সার। আপনারা একটু দেখবেন দর্শক যে খুব ক্লিয়ারলি আমরা কিন্তু দেখলাম এই 3টা বিষয়ের একটাতেও কিন্তু আপনি কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের কথা বলেননি। 3টাই হয়েছে এমন এক্সপিরিয়েন্সেস যেগুলো আপনি পেয়েছেন ইন ইয়োর পাস্ট
অল থ্রি অফ দেম ওয়ার বেসড অন ইউর পাস্ট। আমরা যদি একটু ফিউচার নিয়ে তাহলে চিন্তা করি, টেক ইন্ডাস্ট্রির ব্যাপারে যেহেতু আপনি ইউ হ্যাভ গেইন সো মাচ নলেজ এবং কন্টিনিউয়াসলি আপনি নিজেকে ডেভেলপও করছেন, এবং আপনার হাম্বলনেসে অ্যাকচুয়ালি আমি অনেক অনেক বেশি মোটিভেটেড আর ইন্সপায়ার্ড হয়েছি। যদি আমি ভবিষ্যতের কথা আপনাকে প্রশ্ন করি, আপনি কি প্রেডিক্ট করছেন ইন দ্য ফিউচার? এই যে যেরকম জেনারেটিভ এআই এসেছে এবং মেটাভার্সের কথাটা যেরকম আপনি বললেন যে মেবি মেটাভার্সের আর কোনো ফিউচার থাকবে না, হোয়াট ডু ইউ প্রেডিক্ট আমাদের ফিউচারে এরকম আর কি কি আসতে পারে ইন দ্য টেক ওয়ার্ল্ড? এটা আর কি খুব মানে কঠিন একটা প্রশ্ন এই মুহূর্তে উত্তর দেওয়ার জন্য। আমি কাউকে ভয় দেখাতে চাই না, কিন্তু আমার কাছে আমি একটু নিজে একটু ভয়ের মধ্যে আছি। কারণ হচ্ছে যে ওভারঅল এই জেনারেটিভ এআই, যেটা অ্যাবসলিউটলি কোনো ইন্টেলিজেন্স না, আসলে এটা একটা প্রেডিক্টিভ মডেল, এটার আসলে কোনো বুদ্ধি নাই, বাট এটা তো আসলে ইট ইমিটেটস ইন্টেলিজেন্স আর কি। সো এটা ইমিটেশন মানে ইন্টেলিজেন্সের একটা ইমিটেশন, বাট ইটস সো ক্লোজ টু রিয়েল ইন্টেলিজেন্স যে যেটা আসলে আমাদের ওভারঅল ফিউচারকে মানে আমি জানি না, আমরা সবাই এখনও এটা বুঝতে পারছি না। এটা অলমোস্ট আগুন আবিষ্কার করার মতো একটা জিনিস হয়েছে, অনেক পজিটিভও আনতে পারে। হ্যাঁ। সো এটা আসলে এটা কোথায় নিয়ে যাবে আমাদেরকে? দিস কুড কমপ্লিটলি চেঞ্জ হাউ উই ডু এভরিথিং। দিস কুড কমপ্লিটলি চেঞ্জ হাউ উই লার্ন স্টাফ, হোয়াট উই লার্ন, what we do and how we do it. So it completely change everything. এবং next 10 years is gonna be, আমার মনে হয় যে এইরকম ফান্ডামেন্টাল শিফট আমাদের ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড সোসাইটিতে গেল হয়তো 100 বছরে, মানে প্রথম বিশ্বযুদ্ধের পরে সম্ভবত আর হয়নি এরকম ফান্ডামেন্টাল শিফট। ঠিক আছে? সো আমার মনে হয় যে দিস ইজ গোনা চেঞ্জ এভরিথিং, এবং আই এম ভেরি স্কেয়ার্ড বিকজ আই ডোন্ট নো হোয়াটস কামিং আপ, এবং যে কোনোই অজ্ঞানতা আসলে ভয় তৈরি করে। সো আমার মধ্যে ওই ভয়টা কাজ করে। অবশ্যই এই যে শিফটের কথা যে বলছেন, যেটা খুবই সুন আসতে যাচ্ছে, যেহেতু নেক্সট 10 ইয়ার্স, এটা তো জাস্ট দেখতে দেখতেই চলে যাবে। আমরা এই শিফটের জন্য রেডি থাকবো কিভাবে? আমি আসলে জানি না। মানে রেডি হওয়ার একটা উপায় হচ্ছে যে আমার মনে হয় যে নলেজের একটা জরুরি গুরুত্ব সবসময় থাকবে। আর আমার মনে হয় সবচেয়ে বেশি যেটা দরকার হবে সেটা হচ্ছে আমরা যে জিনিসটা এতদিন পর্যন্ত অত গুরুত্বের সাথে দেখিনি, সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং বিং এবল টু কাম আপ উইথ ভেরি ক্রিয়েটিভ আইডিয়াস। আমার মনে হয় যে এইটাই শুধুমাত্র ভ্যালুয়েবল থাকবে, বাকি সব কিছু আসলে রিপ্লেস হয়ে যাবে। সো শুধুমাত্র বুদ্ধিমান লোকের পৃথিবী হতে যাচ্ছে সামনে। ওয়াও, শুধুমাত্র বুদ্ধিমান লোকের পৃথিবী হতে যাচ্ছে, এইটা অনেক স্ট্রং একটা ওয়ার্ড। বিকজ আমরা যেখানে দেখছি, আপনি স্কিলের কথাও বলছেন, আপনি মোটিভেশনের কথা বলছেন, সো উইথ দ্যাট বিং সেড কনফিডেন্সও এখানে একটা বড় ব্যাপার। তার পাশাপাশি নিজেকে হাম্বল রাখা, তার পাশাপাশি নিজের যে থার্স্ট ফর নলেজ, এগুলো সবই হয়তো বা অ্যাজ আ প্যাকেজ একটা মানুষের কাছে থাকতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস ইউর প্রেশাস টাইম। ওভারঅল আমাদের এই ইন্টারঅ্যাক্টিভ আড্ডায় আমরা অনেক কিছু বিষয় নিয়ে আজকে আড্ডা দিয়েছি, স্টার্টিং ফ্রম দ্য টেক ওয়ার্ল্ড টু আমরা ইন ডিটেলস আমরা অনেক ইন্সপাইরেশনাল কথা বলেছি, আমরা কিছু ফিলোসফিক্যাল মডেলস বা থট প্রসেস নিয়েও আলোচনা করেছি। আমরা দেখেছি যে কীভাবে একজন মানুষের শুধুমাত্র যে তার বেসিক নলেজ থাকলেই হবে না, নো, অফকোর্স আমাদের প্রিভিয়াস জেনারেশন অ্যাজ ওয়েল অ্যাজ নিউ জেনারেশনের জন্য ইটস আরও ইম্পর্টেন্ট টু স্টেপ আপ ইউর গেম অ্যান্ড টু থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস ইউর প্রেশাস টাইম। আমাকে এখানে ডাকার জন্য। এবং উই আর সো মাচ লাইক আমরা এতটাই এখানে ব্লেসড অ্যান্ড অনার্ড আপনাকে এখানে পেয়ে। ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদেরকেও আশা করি আপনারা সবাই অনেক অনেক এনজয় করেছেন। উইথ দ্যাট বিং সেড আমাদের ইন্টারঅ্যাক্টিভ আড্ডার 5th এপিসোড এখানেই শেষ হতে গেল, এবং অ্যাট দ্য সেম টাইম নেক্সট 6th এপিসোডে আপনি কাকে চান অ্যাজ আওয়ার স্পেশাল গেস্ট, অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এগেন। দেখা হবে সবার সাথে ইন্টারঅ্যাক্টিভ আড্ডার 6th এপিসোডে।